ডিভোর্সের 1 মাস পূর্ণ হলো ইফার। 1 মাস আগে তার জীবনটা খুবই দুর্বিষহ ছিল। 22 অক্টোবর 2022 সালে ইফার বিয়ে হয় ধুমধামে। ইফার বাবা জনাব তৌসিফ আহমেদ ছিলেন খুবই মধ্যবিত্ত। শেষ সঞ্চয় বলতে ছিল দক্ষিণ পাড়ে জমিটুকু। সেই জমিটুকু বিক্রি করে বিয়ে দেন মেয়ের একটু সুখের আশায়। কিন্তু আফসোস, সুখ আর তার কপালে ধরা দিল না। বিয়ের 7 দিন পেরোতে না পেরোতেই শুরু করে মেয়েটির ওপর মানসিক নির্যাতন। ছেলেটি আলাদা কক্ষে ঘুমাতো, ইফার ধারে কাছেও ঘেঁষত না। অথচ ছেলেটি কিন্তু ছিল ইফার জীবনের প্রথম পুরুষ, যে তাকে স্পর্শ করেছে, ছুঁয়েছে তার নারী সত্তা। ইফা মন প্রাণ দিয়ে চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। হবে নাই বা কেন ব্যর্থ? ভাবতেও ঘৃণ্যকর বিষয়, ইফার সামনে চলে আসে ছেলেটির ভাবির সাথে ছেলেটির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ইফা দাঁতে দাঁত চেপে সহ্য করে সংসারটা জোড়া লাগাতে চাইছিল, শুধু তার বাবার কথা ভেবে, কিন্তু পারেনি। আর পারবেও না, কারণ কথায় আছে, ঘরের ইঁদুরে যদি একবার বান কাটে, সেটা জোড়া লাগানো সম্ভব না। ইফা আর নাইমের বিয়েটা হয় পারিবারিকভাবে। বিয়ের আগে খোঁজখবর নেওয়া হয়েছিল। আশপাশ পাড়া প্রতিবেশী সকলে বলেছে খুব ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে নাকি একটাও হয় না এই তল্লাটে। তাই ইফার বাবা বিয়েটা দিয়েছিল। কে জানতো ও যে মুখোশধারী এক শয়তান। যে বসত করে সেই জানই জানতো ইফা যাতে তার পরিবারের কারো সাথে যোগাযোগ করতে না পারে, তাই তাকে ফোন দেওয়া হয়নি। ওকে একটা ঘরে বন্ধ করে রাখতো, কারো সাথে মিশতে দিত না। সবার কাছে বলতো ইফা নাকি পাগল। 2 বেলা খাবার দিত তো, 1 বেলা দিত না। ইফার প্রতি দিন দিন অবহেলা আর অত্যাচার বেড়েই চলেছিল। বাড়িতে যে মেয়েটি 1 বেলা না খেয়ে থাকলে তার পিছনে আব্বু আম্মু ভাইয়া খাবার নিয়ে দৌড়াতো, আজ সে মেয়েটি অনাহারে অসুস্থ হয়ে পড়ে। ইফার বাবা ইফার খোঁজ না পেয়ে আইনের ধারে যান, নারী নির্যাতনের মামলা করেন। তারপর পুলিশ নিয়ে গিয়ে ইফাকে উদ্ধার করেন। তদন্ত সূত্র জানা যায় নাইম একজন ক্রিমিনাল। আরো অনেক জায়গায় এমন করেছে সে। মেয়ে পাচারের সাথে যুক্ত সে। মেয়েদের পাচার করাই তার নেশা আর পেশা। ইফার বাবা যদি ইফাকে উদ্ধার না করত, তাহলে সেও পাচার হতো। নাইম ইফাকে ডিভোর্স দিতে চাচ্ছিল না, বরং সে চাইছিল ইফা আজীবন এইভাবেই থাকুক, সমাজে লাঞ্ছিত হোক। কিন্তু আইনের সহায়তা অনেক কষ্টে সে ডিভোর্সটা পায়। ইফা যে দেখতে খারাপ তাও নয়, বরং সে দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই রূপসী। ঘন কালো মসৃণ চুল নিতম্ব ছড়ানো, ডাগর ডাগর আঁখি তার, দুধ ফর্সা গায়ের রং তার, বাগালের ছোট তিল। হাসলে গেলে অবশ্য টোল পড়ে। এত সুন্দর মেয়েকে কেউ অবহেলা করে কি করে, এটাই ভাবছেন তো? করে, কিছু কুলাঙ্গার আছে তারা করে। তার মেয়েকে মেয়ে না, ভোগের সামগ্রী মনে করে। তারা ভাবে ঘরে তো একটা আছি, বাইরে একটা থাকলে ক্ষতি কি? যত অবহেলা করি না কেন, সে তো ছেড়ে যাবে না। কিন্তু বোকা পুরুষগুলো হয়তো এটা ভুলে গেছে, মেয়েরাও মানুষ। তাদের স্তনের ঠিক 2 ইঞ্চি উপরে একটা হৃৎপিণ্ড আছে। একটা কুকুর ছাগলকেও যদি অবহেলা করে তারা মুখ ফিরিয়ে নেয়। আর আমরা তো মানুষ, ভালোটা কমই মনে রাখি, খারাপটা বেশি মনে রাখি। ডিভোর্স পাওয়ার পর ইফা হয়তো ভেবেছিল একটু ভালো থাকবে, লেখাপড়া আবার নতুন করে শুরু করবে, লাইফটা ভালো হবে। কিন্তু কিছুই হয়নি। পাড়ার লোকজন এসে কেউ সান্ত্বনা, আবার কেউ কথার দ্বারা হুল ফোটাতো। এইসব নিয়ে ভাবতে ভাবতে ইফার বাবা হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক করেন। হসপিটালে নিতে নিতে মারা যান তিনি। ইফা হারায় ইফার সব থেকে ভরসার জায়গা। বাবার মৃত্যুর পর ইফাও কেমন চুপচাপ থাকে, ঠিকমতো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, সুইসাইড করার চেষ্টা করে। এক লহমায় যেন সবকিছু লন্ড ভন্ড হয়ে যায়। ইফার ভাই মাহিন এক হাতে সব সামলাচ্ছে। সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছিল। সে কাজের সুবাদে দূরে থাকে। সে ফিরতে ফিরতে যে এত কিছু ঘটে যাবে তার কোনো ধারণাই ছিল না। ইফার ভাই আর চাচা মাহবুব আহমেদ ইফাকে ভালো ডাক্তার দেখায়, মানসিক বিভাগের। ডাক্তার পরামর্শ দিয়েছিলেন এই পরিবেশ থেকে দূরে রাখতে, তাহলেই তার ভালো হবে, নয়তো এই পরিবেশে সে কখনো ঠিক হবে না। বাড়ির সকলে মিলে ঠিক করলো ওকে রাজশাহী পাঠাবে খালার বাসায়। একমাত্র ওটাই ওর ভালো হওয়ার অবলম্বন। অবশেষে ইফা নরসিংদী শহর ছেড়ে পা রাখে রাজশাহী শহরে। খালামণি সালমা চৌধুরী ইফাকে নিজের বুকে ঠাঁই দেন। তিনি ইফাকে আরো আগে আনতে চেয়েছিলেন,
কিন্তু তখন কেউ দেয়নি। বিয়েতেও তিনি মানা করেছিলেন, শুনেনি কেউ। আজ যদি শুনতো তাহলে এমন অবলীলায় সুখের সংসার তছনছ হতো না, আর না ইফার লাইফ নষ্ট হতো। হঠাৎ ডাকে ইফার ভাবনার ছেদ পড়ল। ইফা পিছন ফিরে দেখলো খালামণি দাঁড়িয়ে আছেন। ইফা একটু মৃদু হাসলো। খালামণি এগিয়ে এসে বলেন, সে কখন থেকে ডাকছি, কি এত ভাবছিলি তুই? কিছু না খালামণি। আয় নিচে আয়, ডিনার করবি তো? অনেক বেলা হয়েছে, আয় মা, আয়। ইফা তপ্ত বায়ু ত্যাগ করলো ওষ্ঠদয় ফাঁক করে। অতঃপর খালামণির পিছু যেতে লাগলো। খালামণির দুই ছেলে, বড় ছেলে আরশাদ চৌধুরী ঢাকায় থাকে বিজনেসের জন্য, আর ছোট ছেলে আরিশ চৌধুরী, সে অনার্স লাস্ট ইয়ারে পড়ে। এই রাজশাহীতে আসার পর থেকে আরিশ ইফার ছায়ার মতো সাথে থাকে। ইফাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছে। ইফাকে নিয়ে ঘুরতে যায়, ইফাকে নিয়ে কখনো কখনো তাদের কলেজেও নিয়ে যায়। ইফাকে আদর করে টুনটুনি পাখি ডাকে আরিশ। ইফার আঙ্কেল আরমান চৌধুরী রাজনীতি করেন, তার সাথে রাজশাহীর বিজনেস সামলান। সবই ঠিক আছে। এই বাড়ির প্রত্যেকে খুব আদর করেন ইফাকে, এবং আরিশের দাদা দাদিও খুব আদর করে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সে হলো দ্য গ্রেট আরশাদ চৌধুরী। ইফাকে উঠতে বসতে শাসন করে। যখন আরশাদ ঢাকা থেকে রাজশাহী আসে, তখন ইফার জন্য এই বাড়িটা জেলখানা হয়ে যায়। তার সব কাজ ইফাকে করতে হয়, এবং কি ওনাকে ভাইয়া ডাকাও নিষেধ। ওনার ভাষ্য মতে, ইফা তো আর তার মায়ের পেট থেকে জন্ম নেয়নি, তাহলে ইফা কেন তাকে ভাইয়া ডাকবে? একদম না, বরং ভাইয়া ডাকলেই শুরু করে হম্বিতম্বি। তাই ইফা বাধ্য হয়ে ওনাকে চৌধুরী সাহেব ডাকে। ইফা নিচে নামতে আরমান চৌধুরী ডাকলেন, আম্মা যান, এদিকে আসেন। ইফা গুটি গুটি পায়ে ওনার কাছে যেতে উনি ইফাকে ওনার পাশে বসিয়ে বললেন, আমার আম্মাটা কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না খালুব্বু, আমি একদম ঠিক আছি। পাশ থেকে আরিশ ভাইয়া বলল, আব্বু তুমি চিন্তা করছো কেন? হুম, আমি আছি তো ইফার জন্য। ব্যাস, ওকে শুধু ভালো একটা গার্লস কলেজে ভর্তি করিয়ে দিব জানুয়ারি মাসটা এলেই। পাশ থেকে দাদি ফেয়ারি বেগম ইফার পাতে খাবার দিতে দিতে বললেন, নে দাদুমণি, খাবার খা। অতঃপর সকলে একত্রে খাবার খেতে শুরু করলো। আরিশ ভাইয়া ইফাকে হাসানোর জন্য খাবার সময় কতকে জোক শোনাচ্ছে। ইফা মৃদু হাসছে। খাওয়া শেষ হতে ইফা চলে গেল ঘুমাতে। পরদিন সকাল 8টা, কুয়াশার বুক চিরে বের হয়ে এলো রোদ। ইফা দাঁত ব্রাশ করতে নিয়ে নিচে নামলো। পরনে ঢিলে ঢালা সুতি থ্রি পিস আর একটা চাদর জড়ানো। বাড়ির উঠানে আসতে দেখা মিলল দাদি বসে আছে রোদে, মুখে পান। ইফা নাক মুখ কুঁচকে ফেলে ধীর পায়ে এগিয়ে এসে বলল, এই বুড়ি, সাত সকালে পান খাওয়া লাগে? দাদি তার পান খাওয়া লালচে দাঁত বের করে হেসে বললেন, ও বউ, তুই বুঝবি না। ইফা ব্রাশ করতে করতে বলল, ও দাদি, বাড়িতে এত তোড়জোড় কিসের গো? খালামণি বিজি দেখলাম। খালব্বু আজ সকাল সকাল উঠলেন, ব্যাপার কি গো? তোর চৌধুরী সাহেব আসছেন, হঠাৎ করেই জানালো, তাই তো সবাই এত ব্যতিব্যস্ত। ইফা চোখ বড় বড় করে ফেলল। সে কথা না বাড়িয়ে দ্রুত বাইরে ট্যাপ কলে গিয়ে হাত মুখ ধুতে গেল। এখন কয়টা দিন বাড়িটা জেলখানা হবে, আর সেই জেলারের জেলার হবে স্বয়ং এই বাড়ির গুণধর বড় পুত্র আরশাদ চৌধুরী। সময় এগিয়ে গেল, তখন দুপুর 12টা। ইফা আর আরিশ বাগানে দৌড়াদৌড়ি করছিল। ঠিক তখনই ইফার নাকের সাথে ধাক্কা লাগে একটা শক্তপোক্ত প্যাটের। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে একজোড়া বলিষ্ঠ হাত তার কোমর পেঁচিয়ে ধরল। নাকের কাছে লাগলো পরিচিত ভাম্পায়ারের পারফিউমের গন্ধ। চোখ মুখ খিচে রইল ইফা। আচমকা বুকটা ধুকপুক করতে শুরু করলো। কলিজাটা যেন গলার কাছে চলে এলো। আরশাদ ইফার ছোট খাটো নরম তুলতুলে দেহখানা নিজের শরীরের সাথে মিশে নিয়েছে। ইফা চোখ মুখ খিচে আরশাদের শার্টটা চেপে ধরেছে। ইফার উচ্চতা 5 ফুটের চেয়েও কম, ঠিক যেন ছোটখাটো পুতুল। আরশাদ ইফাতকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ননসেন্স একটা, দেখে শুনে হাঁটতে পারো না? আর এভাবে বাদরের মতো লাফাচ্ছিলে কেন তুমি? আমি তোমাকে বলিনি মেয়ে মানুষ লাফালাফি করতে নেই? ফের যেন আর না দেখি। ইফা তার মাথা নাড়ল। পিছনে দাঁড়িয়ে আছে আরিশ, ভয়ে ঢোক গিলছে তার হিটলার ভাই চলে এসেছে। আরশাদ তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বলল, ছেলে মানুষ হয়ে বাড়িতে বসে বসে কি করছিস তুই? আব্বুর সাথে একটু ফ্যাক্টরিতে যেতে পারিস না? লেখাপড়াটা তো ঠিক মতো করিস না।
রতনে রতন চিনে, শিয়ালে চিনে কচু। ভালোই হয়েছে। একজন ফেলটুস ইন্টারের ফাইনালে গিয়ে 3-4টা সাবজেক্টে ক্রস খায়, সে আবার নাকি কলেজে ভর্তি হবে। ইফার মনে আঘাত লাগলো। তো ফেল তো সবাই করে, কেউ কম কেউ বেশি। এটার জন্য বারবার ফেলটুস বলার কি আছে? এটা তার কিসমতে নির্ধারিত ছিল যে সে ফেল করবে। ইফার খুব ইচ্ছে করছিল চিল্লিয়ে চিল্লিয়ে বলতে এই কথাগুলো, কিন্তু বলতে পারল না ভয়ে। এই জাদ্রের লোকের সাথে কথা কি বলবে? ও তো ঝাঁজে মরে যাবে। বাপরে, লোকটার চক্ষুসুর যেন ইফার আরিশ। আরশাদ 2 কদম এগিয়ে এসে ঠিক ইফার সামনে দাঁড়ালো। তার এক দীর্ঘ দেহির সামনে ইফা যেন ঝরা পড়া এক বাবুই পাখি। আরশাদ ইফার এক ফালি চুলের গোছা কানের পিঠে গুজে দিয়ে বলল, আমি যতক্ষণ আছি ঠিক ততদিন ডিসিপ্লিন মেনটেন করে চলবি। চুলগুলো আটকে রাখবে, খোলা চুলে শয়তান বাস করে, মনে থাকবে। যাও এখন ভিতরে গরম পানি দাও, আমি গোসল করব। ইফা মাথা নাড়িয়ে চলে গেল। আরশাদের সামনে থেকে এসে বউকে হাত দিয়ে শ্বাস নিল, বুক ফুলিয়ে। বাপরে, তার ভোলাবালা খালাম্মু ঘরে এই লোকটা হলো কি করে? নিশ্চয়ই মনে হয় অদল বদল হয়েছে। ইফা বাড়ির অন্দরমহলে ঢুকতে দাদা কবির চৌধুরী ডাক দিলেন, ও বউ, শুইনা যাও। ইফা তখন জবাব দিল, শোনার সময় নাই গো দাদা। তোমার জল্লাদ বড় নাতি এসেছে, আমাকে বলেছে পানি দিতে। কেন গো, আমি কি তার বিয়া করা বউ লাগি নাকি যে ওনার সব কাজ আমায় করতে হবে? ঠিক তখনই পিছন থেকে দরাজ গলায় ভেসে এলো, 2 দিন আগে বা পরে তুমি তো বউ হবেই, তাই আগে থেকে বেশি কথা না বলে যাও, আমার জন্য গরম পানি দাও। দেরি হলে খবর আছে মিস ফেলটুস। ইফা রাগ নিয়ে রান্নাঘরে গিয়ে পাতিল ভর্তি গরম পানিটা একটা বালতিতে নিয়ে উপরের তলায় নিয়ে যেতে লাগলো। রাজশাহী এই চৌধুরী নিবাস হলো জমিদার বাড়ি। এদের পূর্বপুরুষ জমিদার ছিলেন। এখন জমিদারগিরি না থাকলেও জুলুম করার নীতিটা ঠিক রয়েছে। আগে যেমন সাধারণ জনগণ জুলুম হতো, এখন জুলুম হয় কেবল ইফা, তাও এবারের বড় ছেলের হাতে। কাকে বলিবে সে কথা? পানির বালতিটা সে বাথরুমে রেখে চলে যেতে নিলে আরশাদ ডেকে উঠল, এই যে মিস ফেলটুস, শুনতে পাচ্ছেন? আমি কি বলেছি আপনাকে যেতে? তোয়ালে জামা কাপড় বের করে দিয়ে তারপরে যান। ইফা মুখ বাঁকিয়ে বলল, এই চৌধুরী সাহেব, আপনি আমাকে বারবার ফেলটুস বলেন কেন? আমার কত সুন্দর ভালো নাম আছে, সেটা বলতে পারেন না? খালি ফেলটুস ডাকেন। লিলিপুট বলে ডাকবো, চলবে? ইফা রাগে হিসিস করতে করতে আলমারি থেকে তোয়ালে, গেঞ্জি আর ট্রাউজার বের করে দিয়ে বলল, নিন। আরশাদ তার ব্যাগ থেকে 2টো বালা বের করে ইফার হাত ধরে টেনে পরিয়ে দিয়ে বলল, মেয়ে মানুষের হাত খালি রাখা ভালো দেখায় না। আজ থেকে এইগুলো হাতে দিয়ে রাখবে, এটা তোমার চৌধুরী সাহেবের হুকুম। ইফা মাথা নাড়ালো। আরশাদ কিছুক্ষণ গাঢ় দৃষ্টিতে ইফার দিকে তাকিয়ে রইল, অতঃপর বলল, আম্মুকে বলো খাবার দিতে। আর শোনো, একটু পর আজান দিবে, সুন্দর করে নামাজ পড়তে বসবে, মাথায় ঘোমটা দিয়ে রাখবে। এইগুলো আমায় শিখিয়ে দিতে হয়? ননসেন্স। যাও এখন। ইফা মাথায় ঘোমটা দিয়ে চলে গেল আরশাদের রুম থেকে। নিচে নেমে বলল, খালাম্মু, দেখো উনি আমাকে বালা দিয়েছেন। মিসেস সালমা চৌধুরী মাছ ভাজতে ভাজতে বলেন, বাহ, বেশ সুন্দর হয়েছে মা। কিন্তু এই রান্নাঘরে তুমি কেন এসেছো আম্মু? স্কিন নষ্ট হবে তো। চৌধুরী সাহেব ভাত চেয়েছেন। ঠিক আছে, তুই যা, আমি ভাত দিচ্ছি, কিন্তু রান্নাঘরে আসবি না। যা মা, যা। ইফা রান্নাঘর থেকে বের হয়ে এলো। দুপুর 1:30। বাড়ির সকলে একসাথে বসেছে। এটা এবারের রেওয়াজ। জোহরের নামাজের পর পরিবারের সকলে একসাথে খাবার খেতে বসবে। ইফা দাদির পাশে বসেছে। দাদি ইফার পাতে খাবার তুলে দিচ্ছে। আরশাদ দাদিকে উদ্দেশ্য করে বলল, দাদি আম্মা, ওরে মাছের মাথাটা দিন, যদি ওর ঘিলু বলে কোনো কিছু হয়। মাথায় তো গোবরটাও নেই, থাকলে অন্তত সার হতো, যা কাজে দিত। মাথায় তো আছে শুধু ইচার গু। ইফা নাক মুখ কুঁচকে ফেলল। এই লোকটা এত অসভ্য কেন? কথার মাধ্যমে তাকে বাস দিচ্ছে। কত বড় বেয়াদব লোক একটা। সামান্য একটু ফেল করেছে, তার জন্য কত কথা শুনতে হচ্ছে তাকে। ফেলেই তো করেছে, খুন তো করেনি। তাহলে এত কথা শুনে লাভ কি? যত সব বাজে লোক। আরমান চৌধুরী বললেন, আরশাদ, আমার আম্মাজানকে আর কখনো এইসব বলবি না। গেছে বছর ফেল করেছে বলে কি এইবারও করবে? কখনো না। দেখিস এইবার আমার আম্মা ভালো করে পাশ করবে। আরিশ পাশ থেকে বলল,
চুপচাপ খেয়ে নিয়ে কেটে পড় টুনটুনি, নয়তো ভাইয়া আরো কথা শোনাবে। ইফা আরিশের কথা মতো কোনো রকম নাকে মুখে গুজে খাবার খেয়ে যেই না উঠতে যাবে, অমনি আরশাদ বলল, আরিশ আর ফেলটু শোনো, এখনই আমার রুমে এসো। আরিশ, তুমি তোমার অনার্সের বই আর তুমি গ্রামারের বই নিয়ে এসো আমার রুমে। আরিশ আর ইফার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। কি হলো, যাচ্ছ না কেন? খাওয়া তো শেষ। দুইজনে বোথা মুখ করে উঠে গেল। ইফা রীতিমতো কান্না পাচ্ছে, মন চাইছে হাত পা ছড়িয়ে কাঁদতে। কোথায় ভেবেছিল একটু ভাত ঘুম দিবে, না তা হলো না। এই লোকটার পাল্লায় পড়ে দুইজন আরশাদের রুমে গেল পড়তে। খানিকক্ষণ বাদে আরশাদ এলো রুমে। প্রথমে ইফাকে একটা হোমওয়ার্ক দিয়ে তারপর ধরলো আরিশকে। আরিশ এই চ্যাপ্টার বুঝতে পারছে না, আরশাদ বুঝিয়ে দিল। যখন আরশাদ পড়াটা নিল, দেখলো আরিশ পারেনি। তখন দরজার সামনে দাঁড় করিয়ে কান বইটা দেওয়াচ্ছে। ইফা শুষ্ক ঢোক গিলল। অতঃপর তার দৃষ্টি নত করে বইয়ের পাতায় মনোনিবেশ করলো। কিন্তু গ্রামারের আগা মাথাও ইফার মস্তিষ্কে ঢুকছে না। তার মস্তিষ্ক বরং প্রবল বিদ্রোহ শুরু করলো এক ফোঁটা ঘুমের জন্য। আরশাদ বজ্রখাই কণ্ঠে চিৎকার করে উঠল, ইফা! লাফিয়ে উঠল ইফা। মনে মনে দোয়া পড়ল। তারপর ছোট বুকটাতে ফু দিল। কিরকম পাষণ্ড মানুষ হলে মানুষ এইরকম করতে পারে। তোমাকে এইখানে এনেছি লেখাপড়া করাতে, ঘুমানোর জন্য নয়। এর পরের বার যদি দেখি ঘুমিয়েছ, পিঠে তাল পড়বে। অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখন এই চাপটার পরে আমাকে পড়া দিয়ে তারপর এই ঘর থেকে বের হবি। সন্ধ্যায় পিঠে পুলির আমেজ লেগে গেল। ইফা পিঠা বানাতে চেয়েছিল, কিন্তু খালাম্মু আর দাদি বানাতে দেননি। বাইরে আগুন জ্বালানো হচ্ছে। আগুন পোহানোর জন্য ইফার পরনে লাল টুকটুকে সোয়াটার। ইফা তার ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সেই দিকে, যেদিকে আগুন জ্বালানো হচ্ছে। দাদা ইফাকে দেখে ডাক দিলেন, এই বউ, এদিকে আসো, তোমার লগে দুঃখের সুখের কয়টা কথা কই। ইফা গিয়ে টুক করে দাদার পাশে বসলো। আরশাদ নিজের মাথা থেকে টুপি খুলে ইফাকে পরিয়ে দিল। ইফা আর চোখে তাকালো, তবে কোনো কথা বলল না। দাদাজান ইফাকে একটা পান দিয়ে বললেন, নেও বউ, পান খাও। ইফা পান হাতে নিয়ে টুপ করে মুখে পুরে চিবুতে লাগলো। আরিশ পাশ থেকে বলল, এটা কেমন হলো দাদা? তুমি তো জিন্দেগি তো আমাকে তোমার পানের বাটায় ধরতেও দাও না, অথচ তুমি টুনটুনিকে দিয়ে দিলে। দাদাজান লাঠি দিয়ে আরিশের ঘাড় চেপে ধরে বলল, ও তো আমার বউ, তাই সোহাগে রাখি। তুই কে রে যে তোকে দিব? আরশাদ রেগে গিয়ে বলল, আহ, কি শুরু করেছেন আপনারা বাচ্চাদের মতো। এইবার অন্তত চুপ থাকুন। আর দাদাজান, আপনি আর ইফাকে বউ বলে ডাকবেন না। আপনার বউ ঘরে আছে, বেশি বউ বউ করলে দাদিকে আরেক জায়গায় বিয়ে দিব, তখন বুঝবেন কেমন লাগে। দাদাজান ভ্রু কুঁচকে বললেন, ওকে বউ বললে তোর গায়ে তো জ্বলে কেন? যাকে বলি সে তো আর কিছু বলে না। ও কি বলবে দাদাজান, ও তো নিজে একটা গর্ভের। ইফা পান খাওয়া লাল ঠোঁটজোড়া উল্টে দাদাজানের পানে চাইল, যার অর্থ, দাদাজান আপনি কিছু বলুন। দাদাজান ইফার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চল তো বউ, আমরা ঘরে যাই, আমার চুলটা একটু দেখে দিবি। তার বিনিময়ে আমি তোকে কাল মেলায় ঘুরতে নিয়ে যাব। খুশিতে মাথা দোলালো ইফা। অতঃপর ওরা ঘরের দিকে পা দিল। আরিশ ওদের যাওয়ার পানে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি ইফাকে পছন্দ করো? এই গর্বের ছাড়া বাড়ির সকলে জানে বুঝছে আমি ওকে বিয়ে করে বউ বানাতে চাই। কিন্তু নবাবজাদি সে তো অবুঝ খুকি। কথাটা বলে আরশাদ তপ্ত শ্বাস নিল। কোন এক অবচেতন মনে ইফার জন্য তৈরি হয়েছে গভীর প্রণয়। ইফাকে সে একটু একটু করে সারিয়ে তুলেছে, সুস্থ হচ্ছে। নয়তো ইফা শুধু চুপচাপ থাকতো, না খেতো না কথা বলতো। ইফা চাচারা তো স্বার্থপর, সম্পদের লোভে তারা এক প্রকার যোগাযোগই ছিন্ন করেছে। পাছে যদি ইফার মা সম্পত্তি ভাগ চেয়ে বসেন তাই। মাহিনকে আরশাদ তার অফিসে রেখে দিয়েছে, হাতে কলমে বিজনেস শিখাচ্ছে, সময় হলে সে আলাদা করে তাকে সেটেল করে দিবে। ইফার পরিবারের খরচ আরশাদ নিজে চালাচ্ছে, কাউকে জানতেও দেয়নি। সে মনে প্রাণে বিশ্বাস করে ইফা তার নিজের একান্ত একজন। তাই ইফার সমস্যা মানে নিজেরও সমস্যা। ব্যাস, আর কয়টা দিন যাক, তারপর সে বাড়িতে বিয়ের প্রস্তাব দিবে। তার ভীতু হরিণীকে তার করে নেবে। ভাইয়া, আরিশের ডাকে আরশাদ ঘাড় ফেরালো। দুই ভাইয়ের মাঝে কিছুক্ষণ নীরবতা। আরিশ ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেলল, ইফার যদি বেবি থাকতো তাহলে ওকে ওকে এভাবে ভালোবাসতে? তখনও কি ওকে বিয়ে করতে চাইতে?
কথাটা শুনে আরশাদের ঠোঁটের কোণে একসিলতে হাসি ফুটে উঠল। সচরাচর আরশাদকে হাসতে দেখা যায় না, সবসময় একটা গম্ভীর ভাব বজায় রেখে চলে সে। অথচ আজ আরিশ তার ভাইয়ের মুখে যে হাসিটা দেখছে, তা যেন অমাবস্যার রাতে হঠাৎ উঁকি দেওয়া পূর্ণিমার চাঁদ। আরশাদ শান্ত গলায় উত্তর দিল, সে যদি অন্য কারো বাচ্চা কোলে নিয়েও আমার সামনে আসতো, আমি আরশাদ তাকে নির্দ্বিধায় গ্রহণ করে নিতাম। কারণ ভালোবাসার মানুষের কোনো খুঁত ধরতে নেই। আমি তাকে ভালোবাসি, তার মানে সে আমার কাছে নির্ভুল। প্রতিটি তাহাজ্জুদের নামাজে আমি কেবল তাকেই চাই, তার সুস্থতা কামনা করি। খানিকটা থেমে আরশাদ আবার বলল, আমার রিফা পবিত্র আর স্বচ্ছ, ঠিক একটা আয়নার মতো। কিন্তু মেয়েটা একটু বেশি সহজ সরল, বড্ড বোকা। তাই তো শখ করে ওর নাম দিয়েছি বোকা হরিণী। এমন গভীর আর নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনে আরিশ মুগ্ধ হয়ে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। এতটাও ভালো কেউ কাউকে বাসতে পারে তা আরিশের কোশমিন কালও জানতো না। আজ জানলো। ভাইয়ের প্রতি একটা শ্রদ্ধা তৈরি হলো। ঠিক সেই মুহূর্তে ইফা একটা প্লেটে ধোয়া ওঠা পিঠা নিয়ে বাইরে এলো। উঠোনে জ্বলতে থাকা আগুনের লালচে আভা ওর মুখে এসে পড়ছে। আগুনের সেই মৃদু তাপে ইফার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। আগুনের শিখা আর তার গায়ের রঙের মিশেলে তাকে এক অপার্থিব মায়ার মতো দেখাচ্ছে। আরশাদ নির্নিমেষ চোখে তাকিয়ে রইল তার সেই বোকা হরিণীর দিকে। ইফা যখন প্লেট হাতে উঠোনের আগুনের কাছে এসে দাঁড়ালো, তখন আরশাদের মনে হলো সময়টা যেন থমকে গেছে। আগুনের কমলাটে আভা ইফার গোলগাল মুখে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে। শীতের হিমেল হাওয়ায় ওর নাকটা সামান্য লাল হয়ে আছে, আর পান খেয়ে রাঙানো ঠোঁট দুটোতে লেগে আছে এক চিলতে তৃপ্তির হাসি। আরশাদ পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল। তার মনে হলো এই মেয়েটা হয়তো জানেই না সে কতটা পবিত্র এক সৌন্দর্যের আধার। ইফা এগিয়ে এসে প্লেটটা আরিশ আর আরশাদের মাঝখানে রেখে ছোট করে বলল, দাদি পাঠালো, গরম গরম খেয়ে নাও। আরিশ একটা ভাপা পিঠা তুলে নিয়ে কামড় বসিয়ে বলল, বাহ, দাদির হাতের পিঠা মানে অমৃত। তা টুনটুনি, তুই খাবি না? ইফা মাথা নাড়িয়ে জানালো সে খেয়ে এসেছে। আরশাদ তখনও চুপ। সে অপলক তাকিয়ে আছে ইফার দিকে। ইফা সেটা খেয়াল করতে আড়ষ্ট হয়ে গেল। এই মানুষটার চাহনি ইদানিং কেন জানি ইফার ভেতরে এক অন্যরকম কম্পন সৃষ্টি করে। সে দৃষ্টির গভীরতা মাপার সাধ্য তার নেই, কিন্তু সেই দৃষ্টিতে যে এক বিশাল আশ্রয় আছে তা সে অবচেতন মনে টের পায়। ইফা আমতা আমতা করে বলল, আমি আমি যাই, দাদাজান ডাকছেন। দাঁড়াও। আরশাদের গম্ভীর কণ্ঠস্বর শুনে ইফার পা দুটোকে যেন মাটিতে গেঁথে দিল। আরশাদ পকেট থেকে একটা ছোট ক্যাডবেরি বের করে ইফার দিকে বাড়িয়ে দিল। ইফার চোখ দুটো চকচক করে উঠল। এই একটা জিনিস দেখলে সে সব ভুলে যায়। সে হাত বাড়িয়ে নিতে গেলে আরশাদ হাতটা সরিয়ে নিল। ভ্রু কুঁচকে ইফা তাকালো, যেন জিজ্ঞেস করছে, কেন? আরশাদ মৃদু হেসে বলল, আগে বলো কাল মেলায় গিয়ে আমার সাথে থাকবে তো? দাদাজান তো বুড়ো মানুষ, ভিড়ের মধ্যে তোমাকে সামলাতে পারবে না। আমার হাত শক্ত করে ধরে রাখতে হবে, রাজি? ইফা কিছুক্ষণ ভাবল। দাদাজান তাকে মেলায় নিয়ে যাওয়ার কথা দিয়েছে ঠিকই, কিন্তু আরশাদ ভাইয়া সাথে থাকলে কেন জানি নিজেকে বেশি নিরাপদ মনে হয়। সে ছোট করে মাথা উপর নিচ করলো। আরশাদ চকলেটটা ওর হাতে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, এবার যাও, সাবধানে ঘরে গিয়ে দাদাজানের চুল দেখে দাও। ইফা চকলেটটা নিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে চলে গেল। আরিশ পিঠায় কামড় দিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, ভাইয়া, এই বয়সে চকলেট দিয়ে বশ করা তোমার স্ট্র্যাটেজি তো বেশ পুরনো আমলের। আরশাদ আগুনের দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ফেলল। মুখে তার সেই স্নিগ্ধ হাসিটা লেগেই আছে। সে বলল, কিছু মানুষ আজীবন শিশু থেকে যায় আরিশ। ইফার ওই সারল্যটুকুই তো আমার বেঁচে থাকার রসদ। ওকে কোনো জটিল সমীকরণ দিয়ে নয়, বরং এরকম ছোট ছোট মায়া দিয়ে আগলে রাখতে চাই। রাতের আকাশটা আজ খুব পরিষ্কার। দূরে কোথাও রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। আগুনের তাপ কমে এসেছে, কিন্তু আরশাদের বুকের ভেতর ইফার জন্য যে প্রণয়ের আগুন জ্বলছে তা যেন প্রতি মুহূর্তে প্রগাঢ় হচ্ছে। সময় যে কখন চলে গেল কেউ টের পেল না। সবাই মিলে ডিনার করতে বসলো। এইখানে আসার পর সালমা চৌধুরী নিজে ইফার খাবারের তদারকি করেন। ইফার পাতে একটা বিশাল বড় মাছের পেটি দিলেন। ইফার পেটি খুব পছন্দ, এইবারে সকলে তা জানে। আরমান চৌধুরী বললেন, আম্মা জান, আপনার টিচার আসবে ইংরেজির গ্রামার পড়াতে।
আপনি তো ইংরেজিতে খুব দুর্বল তাই। ইফা মাথা নাড়ালো, কিন্তু তাতে ব্যাগরা দিল টেবিলের অপর প্রান্তে বসা আরশাদ। সে বলল, দরকার নেই, আমি ইফার জন্য টিচার ঠিক করব, তাও ফিমেল। আমি চাই না আমার ফেলটুস রানী অন্য কোনো বাইরের পুরুষের সামনে বসে পড়ুক। আমি ওর জন্য যথেষ্ট। আরশাদের এই দৃঢ় গলা শুনে কারোরই আর কথা বলার সাহস হলো না। তারা নীরবে এটা মেনে নিলেন, কারণ এই বাড়িতে আরশাদের মুখের উপরে কথা কেউ বলে না। সকলে খাওয়া শেষে ঘুমাতে গেল। ইফা রুমে এসে তার মা আর ভাইকে গ্রুপ কল দিল। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিল। বিকেল 4টা। রোদের তেজ কিছুটা স্তিমিত হয়ে এসেছে, তবে মেলার মাঠের উত্তেজনা যেন আকাশচুম্বী। গ্রামের মেলা মানেই চারদিকে হইচে, মাইকের আওয়াজ আর নাগরদোলার ক্যাসকের শব্দ। ইফা সেজেছে খুব সাধারণ, কিন্তু চমৎকার ভাবে। তার পরনে বাসন্তী রঙের একটা সুতি গোল জামা, যার বুকের কাছে আর হাতায় লাল সুতোর ঘন কারুকাজ। মাথায় লাল রঙের হিজাবটা সে বেশ যত্ন করে পিন আপ করেছে। বাসন্তী আর লালের এই সংমিশ্রণে তার গায়ের রংটা যেন আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। গোলগাল মুখে মেখে আছে রাজ্যের কৌতূহল। আরিশ মেলায় ঢোকার মুখে এক সেট বাঁশি আর রঙিন বেলুন কিনে ফেলেছে। সে মহা উৎসাহে চারপাশ দেখছে, কিন্তু আরশাদের কপালে চিন্তার ভাঁজ। মেলার এই উপচে পড়া ভিড় দেখে সে বেশ ঘাবড়ে গেল। গ্রামের এই মেলায় পা ফেলার জায়গা নেই, তার উপর ইফা দৈর্ঘ্যে বেশ ছোটখাটো। এই বিশাল ভিড়ের সমুদ্রের ভেতর ইফা একবার হাতছাড়া হলে তাকে খুঁজে পাওয়া খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন হবে। আরশাদ চারপাশে এক পলক তাকিয়ে একটা মণিহারি দোকানে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে লাল রঙের ফিতা কিনে নিল। ইফা আর আরিশ তখন জিলাপির দোকানের গরম ঘ্রাণ নিতে ব্যস্ত। আচমকা আরশাদ ইফার ডান হাতটা টেনে ধরল। ইফা কিছু বুঝে ওঠার আগেই দেখল আরশাদ ফিতাটার এক প্রান্ত ইফার কবজিতে শক্ত করে বাঁধছে, আর অপর প্রান্ত বাঁধছে নিজের বাম হাতে। এই আকস্মিক ঘটনায় ইফা পুরো হতভম্ব হয়ে গেল। সে বড় বড় চোখ করে ফ্যালফ্যাল দৃষ্টিতে আরশাদের দিকে তাকিয়ে রইল। তার গোলগাল মুখে এক অদ্ভুত বিস্ময়। ইফা আমতা আমতা করে বলল, চৌধুরী সাহেব, এটা কি করছেন? লোকে দেখলে কি বলবে? আরশাদ ইফার বাঁধনটা একটু টেনে পরখ করে নিল। তারপর এক চিলতে হাসি দিয়ে গম্ভীর গলায় বলল, লোকেও যা বলবে আমিও তাই বলবো। তুই তো একটা ছোটখাটো পকেট সাইজ গর্ভের। এই যা ভিড়, একবার ভিড়ের টানে হাত ফসকালেই তো টুনটুনি পাখির মতো উড়ে যাবি। তোমাকে হারানোর রিস্ক আমি নিতে পারবো না, তাই এই পদ্ধতি। ইফা অভিমানে ঠোঁট উল্টে পাশে দাঁড়িয়ে থাকা আরিশের দিকে করুণ চোখে তাকালো, যেন বলতে চাইলো, দেখো তোমার ভাইয়া কি করছে। আরিশ সব দেখেও না দেখার ভান করে হাসলো। সে ইফার ফোলা গালটা আলতো করে টিপে দিয়ে বলল, দেখ টুনটুনি, বড় ভাইয়ের সিদ্ধান্তে ছোট ভাইয়ার কোনো হাত নেই। আমি এর মধ্যে নেই বাবা, তুই বরং আরশাদ ভাইয়ের ল্যাজ হয়ে ঘোর। ইফা বুঝলো এদের সাথে যুক্তিতে যেতে অসম্ভব। এখন পরিস্থিতি এমন যে আরশাদ যেখানে যাচ্ছে ফিতার টানে ইফাকেও সেখানে যেতে হচ্ছে। আরশাদ যখন কোনো দোকানের সামনে দাঁড়াচ্ছে, ইফা বাধ্য হয়ে তার পিছু পিছু গিয়ে থমকে দাঁড়াচ্ছে। মানুষের ধাক্কাধাক্কি থেকে বাঁচিয়ে আরশাদ নিজের বিশাল শরীর দিয়ে ইফার জন্য একটা নিরাপদ দেয়াল তৈরি করে এগুতে লাগলো। ইফা খেয়াল করলো যদিও হাতে ফিতা বাঁধা, কিন্তু আরশাদের হাঁটার গতি একদম ইফার সমান। সে একবারও জোরে পা চালাচ্ছে না যাতে ইফার কষ্ট হয়। ভিড়ের চাপে কেউ ইফার গায়ের ওপর এসে পড়তে নিলে আরশাদ সাথে সাথে আড়াল করে দাঁড়াচ্ছে। মনের ভেতর এক নতুন অনুভূতি সৃষ্টি হলো। এই যে একটা মানুষের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা, এই পরাধীনতা কেন জানি তাকে এক অদ্ভুত নিরাপত্তা আর আশ্রয়ের স্বাদ দিচ্ছে। ইফার অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আরশাদ একজোড়া কাচের চুড়ির দোকানের সামনে এসে থামলো। ঝনঝন শব্দে রঙিন চুড়িগুলো যখন বাতাসে দুলছিল, ইফার চোখ জোড়া তখন চিকচিক করে উঠল। সে তন্ময় হয়ে লাল আর সবুজ চুড়িগুলো দেখছিল, আর আরশাদ একপাশে দাঁড়িয়ে তার সেই মুগ্ধতা ভরা মুখচ্ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হাতের সাথে হাত সেই সুতোয় ফিতে দিয়ে বাঁধা, তাই ইফা যেখানে হাত দিচ্ছে আরশাদকে সেদিকে ঝুঁকতে হচ্ছে। হঠাৎ আরশাদের নজরে পড়ল দোকানের এক কোণে ঝুলে থাকা এক জোড়া রূপোলি নূপুরের ওপর। চিকন কারুকাজ করা নূপুর দুটোর নিচে ছোট ছোট ঝুমকো ঝুলছে। সে কোনো কথা না বলে নূপুর জোড়া হাতে নিল। তারপর জনাকীর্ণ মেলার সেই ধুলোবালির মাঝে
কোনো দ্বিধা না করে এক হাঁটু গেড়ে বসে পড়ল ইফার সামনে। ইফা চমকে উঠল, অতঃপর বলল, কি করছেন? উঠুন, লোকে দেখলে কি ভাববে? আরশাদ কোনো উত্তর দিল না। সে পরম মমতা ইফার বাম পাটা নিজের হাঁটুর ওপর টেনে নিয়ে নুপুরটা পরাতে শুরু করলো। মেলা সেই ভিড়ের মাঝে এমন এক রোমান্টিক দৃশ্য তৈরি হলো, সচরাচর কেউ দেখেনি। ঠিক তখনই পাশের দোকানে দাঁড়ানো একদল ছেলে শীষ বাজালো। ইফা লজ্জা আড়ষ্ট হলো। এই ছেলেগুলোকে চিনে ইফা। খালব্বুর সাথে সাথে থাকে পলিটিক্সের ছেলে পেলে। আরশাদ যখন ঢাকা থেকে রাজশাহীতে আসে, তখনই তারা আরশাদের সাথে ছায়া হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। আরশাদ তার ঘাড় ঘুরিয়ে রক্তবর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে সকলে একদম চুপ, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আরিশ পাশে দাঁড়িয়ে হাসলো। তার এই গম্ভীর রাগী রকচটা বড় ভাইটি যে এই বাচ্চা হরিণীর প্রতি আকৃষ্ট হয়ে প্রেমে মাতোয়ারা হয়েছে, তার বুঝতে বাকি রইল না কারোই। ইস, টুনটুনির কপালে যে দুঃখ আছে তা বুঝতে বাকি নেই, কারণ তার ভাইটি জাদরেল। নূপুর পরানো হলে আরশাদ উঠে দাঁড়ালো। আশেপাশে সকলে তার দিকে তাকিয়ে আছে, সেটা সে ঢের বুঝতে পারল। তবে তাতে কিছু যায় আসে না। তার এই ফেলটুস রানী ঠিক থাকলে তার সব ঠিক। আরশাদ ইফার হিজাবটা ঠিক করে দিয়ে বলল, এই পিচ্চি, ফুচকা খাবে? খাবো, ইফা ছোট করে জবাব দিল। আরশাদ মৃদু হাসলো। আজকাল আরশাদের ঠোঁটে হাসি দেখা যাচ্ছে। এইটাই যেন অবাক করার প্রধান বিষয়। আরশাদ ইফাকে আগলে নিয়ে ফুচকার স্টলে গেল। একটা চটপটি আর একটা ফুচকার অর্ডার দিল। আরিশ চটপটি খায় আর ইফা ফুচকা। ইফাকে নিয়ে আরশাদ একটা চেয়ারে বসলো। অতঃপর একটা পিচ্চি এসে চটপটি আর ফুচকা দিয়ে গেল। আরশাদ নিজের হাতে ফুচকা খাইয়ে দিচ্ছে। ইফার হাতটা তখনও বাঁধা। ইফা কাচুমাচু মুখ করে বলল, ও চৌধুরী সাহেব, একটু হাতের বাঁধনটা খুলে দিন না। ইফার অনুরোধটা শোনো না শোনার মতো করে রইল আরশাদ। ইফা হাত নাড়াচাড়া করতে নিয়ে আরশাদ চোখ গরম করে তাকালো। ব্যাস, মিয়ে গেল ইফা। ছোট ছোট হা করে ফুচকা খাচ্ছে। চারদিকে অন্ধকার হতে শুরু করলো। সন্ধ্যা নামছে। নভেম্বরের শেষের দিক। এটা হালকা কুয়াশার আবরণ সৃষ্টি হচ্ছে। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আরশাদ বিল মিটিয়ে ইফাকে নিয়ে বের হলো মেলা থেকে। ইফার বায়নাতে তারা একটা অটোরিকশা নিল। রিকশা চলতে ঠান্ডা হিমেল হাওয়া এসে ইফার নাক মুখ ছুঁয়ে গেল। মেলা থেকে ফেরার পর ইফার মনটা খানিকটা এলোমেলো হয়ে রইল। হাতের সেই লাল ফিতাটা আরশাদ চৌধুরী নিজ হাতে খুলে দিয়েছেন ঠিকই, কিন্তু ইফার মনে হচ্ছে কবজিতে এখনো ফিতার টানটা রয়ে গেছে। নূপুর জোড়া পায়ে পড়ার পর থেকে তার হাঁটার ভঙ্গিও বদলে গেছে। প্রতি পদক্ষেপে ঝুনঝুন শব্দ হচ্ছে, আর সেই শব্দের সাথে পাল্লা দিয়ে ইফার বুকের ভেতরও কেমন জানি এক অদ্ভুত আন্দোলন চলছে। ফ্রেশ হয়ে ঘরে ঢোকার আগে মহাবিপদ উপস্থিত। লিভিং রুমে কড়া ধাঁচের এক ভদ্রমহিলা বসে আছেন। নাম তাজনোবা। এই ম্যামকে ইফা আগেও দেখেছিল। বেশ কয়েকবার খালব্য ভর্তি করতে চেয়েছিলেন, কিন্তু এই ভদ্র মহিলাকে ইফার পছন্দ হয়নি, তাই সে পড়েনি। ম্যামের পরনে ছাই রঙের সুতি শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। চশমার কাচের ওপার থেকে তার চোখ দুটো যখন ইফার দিকে নিবদ্ধ হলো, ইফার মনে হলো সে কোনো জাজরেল ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছে। আরশাদ চৌধুরী যে ইফাকে শাসন করার জন্য আস্ত একখানা লেডি হিটলার ভাড়া করে আনবেন, তা সে কল্পনাও করেনি। পড়ার টেবিলে বসে ইফার ত্রাহি মধুসূদন অবস্থা। তাজনোবা ম্যাম সামনে একটা মোটা গ্রামার বই খুলে দিয়েছেন। ইফার কাজ হলো নিরেট ঘিলহীন মাথায় সেই গ্রামার প্রবেশ করানো। অথচ ইফার মাথায় তখন মেলার ফুসকা আর রূপালী নূপুরের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। তাজনোবা ম্যাম চশমাটা নাকের ডগায় নামিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, ইফা, 10 মিনিট পার হয়ে গেছে। একটা ন্যারেশন সলভ করতে এতক্ষণ লাগে? ইফা খাতা থেকে মুখ তুলল। ম্যামের চেহারায় কাঠিন্য আছে, তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় তিনি দেখতে সুন্দরী। নাকের ওপর ছোট একটা তিল আছে। ইফার হঠাৎ মনে হলো এই মহিলার সাথে আরিশ ভাইয়াকে বেশ মানাবে। আরিশ ভাইয়া চঞ্চল, আর এই ম্যাম গম্ভীর, একেবারে রদ দেখার কলা বেচা। ইফা গলা পরিষ্কার করে কাচুমাচু মুখে বলল, ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। তাজনোবা ম্যাম কলমটা টেবিলের ওপর রেখে বললেন, করো। ম্যাম, আপনি কি বিবাহিত? তাজনোবা ম্যাম যেন আকাশ থেকে পড়লেন।
গ্রামারের ক্লাসে হুট করে বিয়ের প্রশ্ন আসবে, এটা তার অভিজ্ঞতায় নেই। তিনি ভুরু কুঁচকে বললেন, হঠাৎ এ অদ্ভুত প্রশ্ন কেন? ইফা এবার একটু সাহস সঞ্চয় করে ফোকলা হাসল। তারপর নিচু গলায় বলল, না মানে ম্যাম, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ ভালো। আমাদের আরিশ ভাইয়াটাও কিন্তু খুব হ্যান্ডসাম। আমি ভাবছিলাম কি, আপনাদের দুজনকে পাশে দাঁড়ালে বেশ মানাবে। এক্কেবারে রাজ্যটক। তাসনবা ম্যাম এবার হকচকিয়ে গেলেন। আরশাদ যখন তাকে পড়ানোর দায়িত্ব দিয়েছিল, তখন বলেছিল মেয়েটা ভীষণ চঞ্চল আর বোকাশোকা। মাঝে মধ্যে মাথায় বুদ্ধি কম কাজ করে, তাকে যেন শাসনের উপর রাখা হয়। কিন্তু শাসন করতে এসে তিনি নিজেই এখন ইফার বুদ্ধির মার পেছে কুপোকাত হওয়ার অবস্থায় পড়েছেন। তিনি নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললেন, ইফা, চুপচাপ পড়া শেষ করো। আমি এখানে গ্রামার শেখাতে এসেছি, ঘটকালি করতে আসিনি। পড়া বাঁধার একটা শব্দ আমি শুনতে ইচ্ছুক নই, বুঝতে পেরেছ? ইফা ঠোঁট উল্টে খাতার দিকে তাকালো। তার মনে মনে দীর্ঘশ্বাস পড়ল। মনে মনে ভাবল, চৌধুরী সাহেবের পছন্দ করা ম্যামও দেখি চৌধুরী সাহেবের মতোই গম্ভীর। সারাটা জীবন কি আমার এই গম্ভীর মানুষের পাল্লায় পরেই কাটবে? ইস, নূপুরজোড়া যদি এখন একটু জোরে শব্দ করত, তবে এই গম্ভীর গড়ের গুমোট ভাবটা অন্তত কাটত। বাইরে তখন নভেম্বরের কুয়াশা গাঢ় হচ্ছে। জানলার ওপাশে অস্পষ্ট অন্ধকারে আরশাদ চৌধুরীর ছায়া দেখা যাচ্ছে কিনা ইফা তা দেখার জন্য আর চোখে একবার তাকালো। ইফা খাতার পাতায় কলম ঘষছে। ন্যারেশন পরিবর্তনের চেয়েও তার কাছে এখন বেশি জরুরি মনে হচ্ছে তাসনবা ম্যামের চশমার পাওয়ার কত হতে পারে তা বের করা। মাঝে মাঝে কিছু মানুষ থাকে যারা গম্ভীর হওয়ার অভিনয় করে। তাসনবা ম্যামও কি সেই দলের? তাসনবা ম্যাম তীক্ষ্ণ স্বরে বললেন, ইফা, কলম কামড়াবে না। কলমের মাথায় অসংখ্য জীবাণু থাকে। তুমি কি জীবাণু ভক্ষণ করতে চাও? ইফা মুখ থেকে কলম বের করে আমতা আমতা করে বলল, না ম্যাম, কিন্তু আমার এক বান্ধবী বলেছে কলম কামড়ালে নাকি বুদ্ধি বাড়ে। তাসনবা ম্যাম এবার থমকালেন। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই দরজায় নক হলো। আরশাদ ভেতরে ঢুকলো। হাতে তার ধুমায়িত চায়ের কাপ। নভেম্বর মাসের এই হিমেল সন্ধ্যায় চায়ের লিকারটা বেশ করা হয়েছে। আরশাদকে দেখলে মনে হয় সে এইমাত্র হিমালয় জয় করে এসেছে। এমন এক রাজকীয় গাম্ভীর্য তার চোখে মুখে। আরশাদ তাসনবার দিকে তাকিয়ে বলল, পড়াশোনা কত দূর প্রোগ্রেস হলো ম্যাম? আমার এই টুনটুনি পাখিটা কি গ্রামার শিখছে, নাকি আপনার মাথা চিবিয়ে খাচ্ছে? তাসনবা ম্যাম একটু সোজা হয়ে বসলেন। আরশাদের উপস্থিতিতে এই ঘরের পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। তিনি বললেন, চেষ্টা করছি, তবে ওর মনোযোগ তো বইয়ের চেয়ে জগতের অন্য দিকে বেশি। আরশাদ ইফার দিকে তাকালো। ইফা তখন খুব মনোযোগ দিয়ে নূপুরের শব্দহীন কম্পন অনুভব করার চেষ্টা করছে। আরশাদ ধীর পায়ে ইফার কাছে এসে দাঁড়ালো। চায়ের কাপটা টেবিলের এক কোণে রাখলো। ইফা নিচু গলায় বলল, চৌধুরী সাহেব, ম্যাম আমাকে পচা জীবাণু খাওয়াচ্ছেন। এর মানে হলো ন্যারেশন করতে দিয়েছে, আর আরশাদের পকেট সাইজের গর্বের ট্রানি তা করতে পারছে না। আরশাদ ফোঁস করে শ্বাস নিল। আরশাদ হাসল না। তার হাসির কোটা সম্ভবত আজ মেলার মাঠে শেষ হয়ে গেছে। সে শান্ত গলায় বলল, তাসনবা, ওকে আজ আর বেশি প্রেসার দেবেন না। মেলায় গিয়ে অনেকটা পথ হেঁটেছে, বোধহয় টায়ার্ড। তাসনবা ম্যাম অবাক হলেন। কড়া শাসনের নির্দেশ দিয়ে এখন আবার মায়ায় গলে যাওয়া এই কন্ট্রাডিকশন তিনি ঠিক ধরতে পারলেন না। তিনি বই গুছিয়ে উঠে দাঁড়ালেন। ম্যাম ঘর থেকে বের হতে ইফা একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরশাদ ইফার সামনে রাখা চেয়ারটায় বসল। দুজনের মাঝে এখন কেবল একটা টেবিল আর রাত খাওয়া চায়ের কাপের দূরত্ব। আরশাদ হঠাৎ বলল, ম্যামের সাথে আরিশের বিয়ে দিচ্ছিলে কেন? ইফা চোখ কপালে তুলে বলল, আপনি আড়ি পেতে শুনছিলেন? আরশাদ এবার সামান্য হাসল। সে হাসিটা অনেকটা অমাবস্যার আকাশে এক চিলতে চাঁদের মতো। সে বলল, আড়ি পাত্তা হয়নি। তোমার গলা তো লাউড স্পিকারের মতো, পুরো বাড়ি জানছে তুমি ঘটকালি শুরু করেছ। ইফা অভিমানে মুখ ফুলিয়ে বলল, ভালো মানুষের দিন নেই। আমি তো আরিশ ভাইয়ার ভালোর জন্যই বলছিলাম। আরশাদ টেবিলের উপর ঝুঁকে এলো। তার চোখ দুটো এখন ইফার চোখের খুব কাছে। সে খুব নিচু স্বরে বলল,
নিজেরটা না দেখে অন্যের ভালো দেখা ভালো লক্ষণ নয়। এই যে নুপুরটা পরিয়ে দিলাম, এটার ওজন কত জানো? ইফা মাথা নাড়ল, সে জানে না। আরশাদ বলল, এর ওজন অনেক বেশি। এই নুপুরের প্রতিটা ঝংকারে এখন থেকে তোমার নাম নয়, আমার অধিকার লেখা থাকবে। পালাতে চাইলে এই শব্দই তোমাকে ধরিয়ে দেবে, বুঝলে? পকেট সাইজ গর্ভেট। ইফা কিছু বলতে গিয়েও পারল না। আরশাদের চোখের দিকে তাকালে তার সব কথা গুলিয়ে যায়। মানুষটা এত অদ্ভুত কেন? কখনো সে যমদূতের মতো গম্ভীর, আবার কখনো বসন্তের বাতাসের মতো নরম। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চা ঠান্ডা হয়ে গেছে, চাটা তুমি খেয়ে নাও, বুদ্ধি বাড়বে। আরশাদ ঘর থেকে বেরিয়ে গেল। ইফা তাকিয়ে রইল আধখাওয়া চায়ের কাপটার দিকে। যে কাপে আরশাদ চৌধুরী চুমুক দিয়েছেন, সেই কাপে চা খাওয়া কি ঠিক হবে? ইফার বুকের ভেতর আবার সেই চিনচিনে অনুভূতিটা শুরু হলো। সে চায়ের কাপটা হাতে নিল। চায়ের ধোঁয়ার সাথে মিশে আছে আরশাদের গায়ের হালকা পারফিউমের ঘ্রাণ। মানুষের জীবনে সব প্রশ্নের উত্তর থাকে না, কিছু প্রশ্ন নুপুরের শব্দের মতো কেবল মনে বেজে চলে। পড়ার টেবিলে সেই গুমোট পরিবেশ থেকে মুক্তি পেয়ে ইফা এখন মুক্ত বিহঙ্গ। আরশাদ চৌধুরী ঘর থেকে বের হতে সে দৌড় দিল রান্নাঘরের দিকে। তার পায়ে নতুন নুপুর, তার ওপর দৌড়ানোর কারণে সারা বাড়িতে একটা ছোটখাটো ঝুম ঝুম বাদ্যযন্ত্র বেজে উঠল। রান্নাঘরে মিসেস সালমা চৌধুরী রাতের জন্য রুটি বেলছিলেন। চুলার আঁচে তার মুখটা লালচে হয়ে আছে। ইফা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে তার আঁচল টেনে ধরল। খালাম্মু, খালাম্মু গো, শুনছেন? একটা বিরাট ব্যাপার হয়েছে। সালমা চৌধুরী বেলুন হাতে থমকে দাঁড়ালেন। ইফার উত্তেজিত মুখ দেখে তিনি কিছুটা চিন্তিত স্বরে বললেন, কি কথা বলবেন আম্মাজান, শুনি। আকাশ কি ভেঙে মাথায় পড়েছে? ইফা চারপাশে একবার সতর্ক চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আকাশ পড়েনি, তবে পড়তে পারে। চৌধুরী সাহেব যে আমার জন্য ম্যাম এনেছেন না, তাসনোবা ম্যাম, কি চমৎকার দেখতে, দেখেছেন? আমি ভাবছি ওনার সাথে আমাদের আরিশ ভাইয়ের বিয়ে দিয়ে দিলে কেমন হয়, মানাবে কিন্তু দারুণ। সালমা চৌধুরী এবার হাতে থাকা বেলুনটা টেবিলের উপর সশব্দে রাখলেন। তারপর নিজের কপাল চাপড়ে আক্ষেপের সুরে বললেন, ওমর খোদা, তুই এটা কি বললি রে ইফা? জানিস ওই মেয়েটা আরিশের চেয়েও বয়সে বড়, তার একটা ছোট মেয়েও আছে। বেচারির স্বামী মারা গেছে, 2 বছর হলো, ক্যান্সার হয়েছিল। ইফার মুখের উজ্জ্বলতা মুহূর্তে উবে গেল। তার গোলগাল চেহারায় এখন রাজ্যের মেঘ। সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। তারপর খুব বিজ্ঞের মতো মাথা চুলকিয়ে বলল, নিশ্চয়ই ধোঁয়া খেত, মানে ওই যে সিগারেট। সালমা চৌধুরী অবাক হয়ে বললেন, সিগারেট কেন? ইফা গম্ভীর গলায় বলল, আমি দেখেছি। সিগারেটের প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহা সেবন করিলে ক্যান্সার সহ মরণ ব্যাধি রোগ হইতে পারে। আহা গো, অল্প বয়সী ম্যামটা বিধবা হলো, মানুষ কেন যে নিজের বিপদ নিজে ডেকে আনে। ঠিক সেই মুহূর্তে আরিশ রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। ইফারের বৈজ্ঞানিক ব্যাখ্যার দীর্ঘশ্বাস শুনে সে আর হাসি চেপে রাখতে পারল না। ফিক করে হেসে দিয়ে সে ভেতরে ঢুকলো। আরিশ ইফার মাথার ওপর হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, চুপ থাক টুনটুনি পাখি, তোর এসব অদ্ভুত ঘটকালি আরশাদ ভাইয়া যদি একবার টের পায়, তবে নির্ঘাত তো শিরচ্ছেদ ঘটিবে। বড় ভাইয়ার পছন্দের ম্যামকে নিয়ে তুই শেষে উল্টাপাল্টা কথা বলা শুরু করলি। ইফা মুখ বাঁকালো। তার মনে হলো এই বাড়ির প্রতিটা মানুষই কেমন যেন নীরস। সে তো একটা ভালো উদ্দেশ্য নিয়েই ভেবেছিল, তা না, সবাই তাকেই ধমকাচ্ছে। সে পায়ের নুপুর সজোরে বাজিয়ে গটগট করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, সবই আমার কপাল, কারো যেন ভালো ভাবতে নেই। চৌধুরী সাহেব যেমন জাদরেল, ওনার ভাই আর মাও হয়েছে তেমন। রাতের ডাইনিং টেবিল মানে চৌধুরী বাড়িতে এক এলাহি কারবার। ঝকঝকে কাচের টেবিলের ওপর বিশাল ঝাড়বাতির আলো এসে পড়েছে। বাড়ির সবাই আজ একসাথে ডিনারে বসেছে। ইফা বরাবরের মতো নিরাপদ আশ্রয় বেছে নিয়েছে। সে বসেছে দাদা কবির চৌধুরী আর দাদি পেয়ারি বেগমের মাঝখানে। এই দুইটা পাহাড়ের মাঝখানে থাকলে আরশাদ চৌধুরী রক্তচক্ষু তাকে খুব একটা কাবু করতে পারে না। চৌধুরী বাড়িতে রাতের মেনু সাধারণত রুটি আর সবজি, কিন্তু ইফার জন্য নিয়ম আলাদা। রুটি খেলেই তার পেটে কুরকুরে গ্যাসের সমস্যা শুরু হয়।
আর এই সুযোগটা আরিশ কখনোই হাতছাড়া করে না। আরিশ প্লেটে মাংসের ঝোল মাখাতে মাখাতে দাঁত বের করে হাসলো। তারপর ইফার দিকে তাকিয়ে বলল, শোন টুনটুনি, তোর পেটে যে পরিমাণ গ্যাস হয় তাতে আমাদের রান্নাঘরে সিলিন্ডার ভরার কথা। এই চড়া বাজারে গ্যাসের ব্যবসাটা তুই বেশ ভালোই জমিয়ে দিতে পারতিস। শুধু শুধু কেন নষ্ট করছিস? ইফা গাল ফুলিয়ে সাথে সাথে নালিশের সুরে বলল, দাদা ভাই, দেখো আরিশ ভাইয়া কি বলছে। আমি নাকি গ্যাসের কারখানা? এই যে আমি লম্বা একটু ছোট, এই জন্য ও আমাকে সারাক্ষণ খেপায়। এটা কি বড়দের শাসন নাকি অপমান? কবির চৌধুরী হাসতে হাসতে নাতিকে ধমকালেন, আরিশ, লক্ষ্মী বউটাকে একদম জ্বালাবি না। এরই মধ্যে মিসেস সালমা চৌধুরী ইফার সামনে ধোয়া ওঠা গরম গরম সবজি খিচুড়ি দিয়ে গেলেন, সাথে মসমসে পটল ভাজা, বেগুন ভাজা আর আলুর চাক ভাজা। খিচুড়ির ওপর একটু লেবু কষলিয়ে ইফা যখন বিসমিল্লা বলে প্রথম লোকমাটা মুখে তুলল, তখন তার মনে হলো পৃথিবীর সব সুখ এই প্লেটেই জমা হয়েছে। টেবিলের মাথায় বসা আরমান চৌধুরী স্নেহমাখা গলায় বললেন, আম্মা যান, আজকের পড়ার খবর কি? নতুন ম্যাম কেমন পড়ালো? ইফা উৎসাহ নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আরশাদ তার গম্ভীর কণ্ঠস্বরে বাধা দিল। সে রুটির টুকরো চিটতে চিটতে বলল, আব্বু, এই গর্বেরটা পড়ার চেয়ে অকাজ করে বেশি। আজ যা কাণ্ড করেছে তাতে ওকে পড়ালেখা না করে সোজা জেলখানায় পাঠানো দরকার। অপদার্থ একটা। ওকে এখন থেকে নিয়ম করে প্রতি সকালে করল্লার রস খাওয়ানো উচিত। তেতো খেলে হয়তো পেটের গ্যাস আর মাথার ভূত দুটোই নামবে। ইফা দাঁত দিয়ে আলুর ভাজাটা কসমস করে চিবুচ্ছিল। আরশাদের কথা শুনে সে হুট করে থেমে গেল। তারপর বেশ আয়েশ করে চিবানো শেষ করে বলল, বালাই ষাট, আমি কেন ওসব তেতো খেতে যাব? করল্লার রস তো আপনার খাওয়া দরকার চৌধুরী সাহেব। আপনি যে সারা দিন সবার সাথে খিটখিট করেন, আমার তো মনে হয় আপনার পেটে গুড়া কৃমি হয়েছে। কৃমি কামড়ালে মানুষ এমন অস্থির থাকে। পুরো ডাইনিং টেবিলে এক মুহূর্তের পিনপত নীরবতা নেমে এলো। আরশাদ চৌধুরী হাত থামিয়ে পাথরের মতো স্থির হয়ে ইফার দিকে তাকালো। ইফা থামলো না। সে দাদির দিকে তাকিয়ে আরো গম্ভীর গলায় বলল, দাদি, আপনি তো ভালো পাচন চেনেন। ওনাকে কাল সকালে তিতা কিছু একটা খাইয়ে দেবেন। দেখবেন মেজাজ একদম শান্ত হয়ে গেছে। তখন আর অকারণে দাঁত কিরমির করতে পারবেন না। নয়তো ওনার মাথায় বায়ু চড়ে গেছে, ওইটাই আসল সমস্যা। আরিশাদ থাকতে পারল না, হাসতে গিয়ে বিষম খেয়ে কাশতে শুরু করলো। কবির চৌধুরীও মুখ টিপে হাসছেন। আরশাদ চৌধুরী রক্তবর্ণ দৃষ্টির সামনে বসে এমন দুঃসাহসিক ডাক্তারি পরামর্শ এই বাড়িতে ইতিপূর্বে কেউ দিতে পারেনি। আরশাদ ইফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে রাগের চেয়েও বেশি এক ধরনের বিস্ময়। এই পিচ্চি মেয়েটা তাকে গুড়া কৃমির রোগী বানিয়ে ছাড়ল। সে নিচু স্বরে বলল, খাওয়ায় মন দাও, পকেট সাইজ ডক্টর। অতিরিক্ত কথা বললে আজ রাতে তোমার নূপুর জোড়া কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। ইফা সাথে সাথে মুখে কুলু পাতল। নূপুর হারানোর ভয় তার অনেক। সে আবার মুখ নিচু করে খিচুড়িতে মন দিল। তবে আর চোখে দেখল চৌধুরী সাহেবের ঠোঁটের কোণে যেন খুব ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠেও মিলিয়ে গেল। নভেম্বরের সকালগুলো অলস প্রকৃতির হয়। কুয়াশার চাদর সরিয়ে সূর্যি মামা যখন উঁকি দেয়, তখন মনে হয় পৃথিবীটা নতুন করে স্নান সেরে উঠেছে। ইফা আজ বেশ সকালেই তৈরি। তার কাঁধে এক বিরাট দায়িত্ব। আরশাদ চৌধুরী যতদিনে বাড়িতে আছেন, তার সকালের কফি আর প্রাতরাশ ইফার হাতের স্পর্শ ছাড়া সম্পন্ন হয় না। এটা যেন এক অদৃশ্য নিয়ম, যা ইফা নিজেও মনে মনে উপভোগ করতে শুরু করেছে। মগ ভর্তি ধোয়া ওঠা কফি আর স্যান্ডউইচ নিয়ে ইফা যখন আরশাদের ঘরে ঢুকলো, ঘরটা তখনও ঠান্ডা। জানলার পর্দাগুলো একটু ওড়ানো। সেখানে দিয়ে এক চিলতে রোদ এসে আরশাদের বিছানায় পড়েছে। আরশাদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। শ্যাম্পু করা চুলগুলো থেকে তখনও জল চুইয়ে পড়ছে। চৌধুরী সাহেব, আপনার নাস্তা। আরশাদ এক পলক তাকিয়ে ছোট করে বলল, রাখো। ইফা বিছানাতে রাখলো। কাজ শেষ করে চলে যেতে উদ্যত হলো ইফা, কিন্তু আরশাদের কণ্ঠস্বর তাকে স্থবির করে দিল। কাছে আসো তো। ইফা 2 কদম এগিয়ে গেল। আরশাদ এবার বিছানার কিনারে বসলো। তার ভেজা চুল থেকে জলবিন্দু ঝরছে। সে ইফার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমার চুলগুলো মুছে দাও তো বাবুই পাখি। ইফা থমকে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হঠাৎ করে
কামারের হাঁপড়ের মতো ধুকপুক করতে শুরু করলো। সে কাঁপা কাঁপা হাতে নিজের ওড়নার এক প্রান্ত তুলে নিল। আরশাদের চুলের জল মোছাতে গিয়ে তাকে বেশ ঝুঁকে দাঁড়াতে হচ্ছে। আরশাদের উষ্ণ নিঃশ্বাস ইফার কামিজের পাতলা কাপড় ভেদ করে তার উদরে এসে আছড়ে পড়ছে। সেই তপ্ত পরশে ইফা বারবার শিউরে উঠছে। ইফার আজকাল এক বিচিত্র রোগ হয়েছে। আগে চৌধুরী সাহেবকে দেখলে তার পিত্তি জ্বলে যেত, আর এখন তিনি সামনে এলে হৃদযন্ত্রের ধুকপুকানি বেড়ে যায়। আরশাদের আশেপাশে থাকলে ইফার শরীরের ভেতর দিয়ে যেন মৃদু বিদ্যুৎ খেলে যায়। আগে যে মুখে তুবড়ির মতো কথা ফুটত, সেই মুখ এখন লজ্জা আড়ষ্ট হয়ে থাকে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তার পেট। মাঝে মধ্যে মনে হয় ইফার পেটের ভেতর এক ঝাঁক রং বেরঙের প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। কোনোটা নীল, কোনোটা হলুদ। এই প্রজাপতিরা কেন ডানা ঝাপটায় তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ইফার ছোট্ট মস্তিষ্কে ধরছে না। আরশাদ হঠাৎ ইফার হাতের কবজিটা আলতো করে ধরল। ইফা চমকে উঠল। আরশাদ বলল, থামলে কেন? ভয় পাচ্ছ? ইফা ঢোক গিলে বলল, না মানে, আপনার চুল তো শুকিয়ে এসেছে। আরশাদ ইফার চোখের দিকে তাকিয়ে এক চিলতে হাসল। সে হাসিতে কোনো শাসন নেই, কেবল আছে এক গভীর আকর্ষণ। আরশাদ কফির মগটা তুলে নিয়ে বলল, এইবার তুমি যেতে পারো, মিস ফেলটুসি। ইফা মুখ কুঁচকালো। এই তো কিছুক্ষণ আগে তার ভেতরে শত রঙের সহস্র প্রজাপতি ডানা ঝাপটাচ্ছিল। বকের ভেতর এক নাম না জানা সুরের ঝংকার উঠেছিল, কিন্তু আরশাদের ওই একটা ডাক মুহূর্তেই সব ওলট পালট করে দিল। মিস ফেলটুসি, এই মানুষটা কি কখনো একটু গুছিয়ে কথা বলতে পারে না? রোমান্টিকতা কি ওনার ডিকশনারিতে নেই? ইফা কথা না বাড়িয়ে রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। তার এই ভারী পা ফেলা আসলে রাগের বহিঃপ্রকাশ। কাঠের মেঝেতে নূপুরের শব্দ আর পায়ের দাপাদাপি মিলে একটা বিচিত্র রণসঙ্গীতের সৃষ্টি হলো। আরশাদ একটা স্যান্ডউইচ নিয়ে তাতে কামড় বসালো। তার অভিজ্ঞ দৃষ্টি বলছে, ইফার মনে তার জন্য সামথিং সামথিং জায়গা তৈরি হচ্ছে। এটাই তো তার সার্থকতা। ঢাকা থেকে রাজশাহীতে ছুটে আসে কেবল তারই পকেট সাইজের বাবুই পাখিটির জন্য। পরিবার তো অজুহাত কেবল। আরশাদ হাসলো। ইফা রাগে গজগজ করতে করতে বাইরের উঠোনে এলো। রোদে পিঠ দিয়ে দাদি বসে বসে পানের বাটা খুলে পান সাচ্ছেন। ইফা কোনো কথা না বলে দাদির পাশে থপ করে বসলো। দাদির শরীর থেকে একটা জর্দা আর শুকনো সুপারি মেশানো পুরনো ঘ্রাণ আসে, যা ইফার মনটা একটু শান্ত করলো। দাদি হাত দিয়ে ইফার পিঠে একটা আলতো খোঁচা মেরে বললেন, কিলো সতীন, মুখটা অমন চুন করে রাখছস কেন? আরশাদ কি ফের বকা দিছে? ইফা কোনো উত্তর দিল না। সে দাদির পানের বাটা থেকে একটা খিলি করা পান তুলে নিয়ে এক গালে পড়ল। পানের কষ আর চুনের ঝালটা জিভে লাগতেই তার মেজাজটা যেন আরো তেড়ে উঠল। সে দাদির দিকে তাকিয়ে গলা ছেড়ে ছড়া কাটার মতো করে বলল, সই গো সই, মনের কথা কই। মনের কথা কইতে গেলে নষ্ট হইব দই, সইল সই। দাদি হাসলেন। তিনি বুঝলেন ইফার মনে এখন ফাল্গুন আর শ্রাবণ মাস একসাথে চলছে। দাদি ইফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ওই যে কথায় আছে না, যার সাথে যার মজে মন, কি বা হাড়ি কি বা ডোম। ইফা পানের পিক ফেলে দাদির কাঁধে মাথা রাখলো। নভেম্বরের মিঠে রোদে উঠোনের এক কোণে বসে তার মনে হলো জীবনটা আসলে একটা অমীমাংসিত উপন্যাসের মতো, যেখানে নায়ক যখন গম্ভীর হয়, নায়িকা তখন পান চিবিয়ে তার গোষ্ঠী উদ্ধার করে। নভেম্বরে সেই বিষণ্ণ সন্ধ্যায় করিডোরের আবছা আলো আধারিতে এক অদ্ভুত মায়া খেলা করছিল। ইফা এক মনে বই বুকে চেপে নিস্তব্ধ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, যেন তার প্রতিটি পদক্ষেপ কোন এক অলিখিত কবিতার ছন্দ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই বিশাল অবয়ব, আরশাদ চৌধুরী। আরশাদের চোখের কোণগুলো রক্তবর্ণ ধারণ করেছে, মুখমণ্ডল যেন শ্রান্তির এক ধূসর মানচিত্র। ইফার বুকের ভেতরটা হুট করে কেমন জানি মোচড় দিয়ে উঠল। আরশাদ চৌধুরীর মতো শক্তপোক্ত মানুষটার এই যে চূর্ণ বিচূর্ণ রূপ, এটা ইফা আগে কখনো দেখেনি। ইফা ভ্রু যুগল সামান্য কুঁচকে অনুচ্চ স্বরে বলল, চৌধুরী সাহেব, কি হয়েছে আপনার? এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন আপনাকে? আরশাদ কোনো বাক্য ব্যয় করল না। সে ধীরস্থিরভাবে এগিয়ে এসে ইফার দুই হাত নিজের হাতের তালুতে তুলে নিল।
আরশাদের হাতের স্পর্শে আগুনের উত্তাপ। সেই তপ্ত ছোঁয়ায় ইফার সারা শরীরে এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। নিস্তব্ধতায় দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আরশাদ পলকহীন চোখে ইফার দিকে তাকিয়ে রইল, যেন সে ইফার চোখের তারায় কোনো এক মহাসমুদ্রের সন্ধান করছে। দীর্ঘক্ষণ পর আরশাদের গম্ভীর কণ্ঠে ভাঙা এক সুর ধ্বনিত হলো, বাবুই পাখি, বিশ্বাস করো আমায়। ইফা নিষ্পাপ চাহনিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে কি করে বোঝাবে যে বিশ্বাস শব্দটাই মানুষের সামনে এসে ম্লান হয়ে গেছে? সে তো আরশাদকে বিশ্বাসের অতীত কোন এক উচ্চতায় স্থান দিয়েছে। আরশাদ এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বিয়ে করবে আমায়? এখনই? এই মুহূর্তে? ইফা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার সারা শরীর লজ্জা আড়ষ্ট হয়ে এলো। হৃদস্পন্দন বেড়ে গিয়ে সেটা এখন কোন এক অচেনা বাদ্যযন্ত্রের মতো বাজছে। লজ্জায় মাথা নুয়ে সে একচিলতে মাটির দিকে তাকিয়ে রইল। আরশাদ এবার আরো খানিকটা অস্থির হয়ে উঠল। তার কণ্ঠস্বরে যেন এক আজন্ম হাহাকার মিশে আছে। চুপ থেকো না আমার কলিজার পাখি, উত্তর দাও। আজ তোমার একটা উত্তর হয়তো পুরো পৃথিবীটাকে অন্যভাবে লিখবে। ইফা মাথা নাড়ালো। হ্যাঁ, সে রাজি। সেই জাদ্রেল জলহস্তির ডেরায় আজীবন বন্দী হতে প্রস্তুত। ইফার এই নীরব সম্মতিতে আরশাদের চোখের সেই লোহিত আভা যেন শান্ত এক স্নিগ্ধতায় রূপ নিল। সে ইফার হাতটা আরো নিবিড় করে নিজের মুঠোয় পুরে নিয়ে বড় বড় কদম ফেলে বাড়ি থেকে বের হয়ে এলো। বাইরের কনকনে ঠান্ডায় আরশাদ নিজের গায়ের দামি জ্যাকেটটা খুলে ইফার কাঁধে পরম মমতায় জড়িয়ে দিল। সেই জ্যাকেটের ভেতর আরশাদের শরীরের ঘ্রাণ ইফাকে এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন করে ফেলল। 20 মিনিট পর গাড়িটা এসে থামলো কাজী অফিসের সামনে। আরশাদ গাড়ি থেকে নেমে তারপর ইফাকে নামালো। তারা ধীরে পায়ে হেঁটে কাজী অফিসের ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতে ইফা দেখল সেখানে এক বিরাট জমায়েত। আরিশ দাঁত বের করে হাসছে। তাজনবা ম্যামের চোখে স্নিগ্ধতা, কিন্তু ইফার চোখের মনি স্থির হয়ে গেল যখন সে দেখল তার বড় ভাই মাহিন সেখানে দাঁড়িয়ে। ইফা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, ভাইয়া তুই? তো না ঢাকা থাকার কথা? মাহিন ইফার কাছে এসে কপালে একটা চুমু খেয়ে বলল, তোর বড় ভাই থাকতে তোকে কি অভিভাবকহীন অবস্থায় বিয়ে করতে দেব? তাই চলে এলাম। তুই সব জানতিস? হুম, আরশাদ ভাই আমাকে সব জানিয়েছে। এখন আর বেশি কথা নয়, দ্রুত গিয়ে বস। কাজী অফিসের সেই পুরোনো আমেজ, গুমোট ভাব আর টেবিলের ওপর কালির দোয়াত সবই যেন কোনো রূপকথার আবহ তৈরি করলো। তাজনবা ম্যাম নিজের সাথে আনা একখানা টুকটুকে লাল দোপাট্টা দিয়ে ইফার মাথায় চমৎকার এক ঘোমটা টেনে দিলেন। ইফার নূপুর জোড়া প্রতিটা পদক্ষেপে ঝুনঝুন করে বেঁচে উঠল, যেন তারা এই গোপন পরিণয়ের খবর বাতাসকে জানিয়ে দিচ্ছে। কাজী সাহেব মোটা কাচের চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর গলায় বিয়ের খুতবা পড়ানো শুরু করলেন। খুতবা পড়ানো শেষ হলে তিনি বললেন, বাবা আরশাদ, 3 বার বলো কবুল। আরশাদ ইফার ছোট হাতটি নিজের হাতের তলায় রেখে দরাজ গলায় 3 বার বলল, কবুল। সেই শব্দের প্রতিধ্বনি যেন ঘর জুড়ে এক গভীর স্থিতিশীলতা বয়ে আনলো। এবার ইফার পালা, কিন্তু ইফার গলা দিয়ে শব্দ ফুটছে না। সেজন্য লজ্জার এক গভীরে ডুবে যাচ্ছে। মাহিন মৃদু স্বরে বলল, বোন, কবুল বল। তোর চৌধুরী সাহেব তোর জন্য আল্লাহর শ্রেষ্ঠ উপহার, ভয় নেই। ইফা মাথা নিচু করে অনেক কষ্টে অস্ফুট স্বরে 3 বার বলল, কবুল। রেজিস্ট্রি খাতায় সই করার পর যখন মিষ্টি মুখের পালা এলো, আরশাদ নিজে এক টুকরো রসগোল্লা ইফার ঠোঁটের কাছে ধরল। ইফা যখন সেই মিষ্টিতে কামড় দিল, আরশাদ তার কানের খুব খাচ্ছে এসে ফিসফিসে বলল, মিষ্টিটা কেমন বাবুই পাখি, তোমার চেয়েও কি বেশি? ইফা লজ্জায় মাহিনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যাটা তখন সাক্ষী হয়ে রইল এক গম্ভীর পুরুষের আর এক চঞ্চল টুনটুনির আজন্মের এই বন্ধনের। আরশাদ ইফার সামনে দাঁড়িয়ে বলল, চলো বাবুই পাখি। যদি খালাম্মু বকে? বকবেন না, ওনারা সবটা জানেন। আরশাদ চোখের ইশারা আরিশকে কিছু একটা বলতেই আরিশ ইফার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল। ইফার মাথা তখনও নিচু। লাল দোপাট্টার আড়ালে সে নিজেকে লুকিয়ে ফেলার
প্রাণপণ চেষ্টা করছে। কাজী অফিসের স্যাঁতসেঁতে বারান্দায় তখনও মাহিন আর আরশাদ দাঁড়িয়ে। মাহিনের কপালে চিন্তার ভাঁজ। সে গলার স্বর নামিয়ে বলল, ভাইয়া, সবটা সামলাতে পারবে তো? কাল কিন্তু আম্মু আসবেন ইফাকে নিতে। তিনি তো অন্য কোথাও ওর বিয়ে ঠিক করে রেখেছেন। আরশাদ পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকালো। কুয়াশার চাদর যেন আরো ঘনীভূত হয়েছে। সে নিস্পৃহ গলায় বলল, এতই সহজ? ইফা আমার আত্মা। আত্মা ছাড়া শরীর যেমন অচল, ইফা ছাড়া আরশাদ চৌধুরী তেমনি অচল। আমি তাকে গ্রহণ করেছি, অর্থাৎ ওর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালেই এখন শুধু আমি বিরাজমান। এর বাইরে আর কোনো সত্য নেই। মাহিন খানিকটা ইতস্তত করে বলল, কিন্তু ভাইয়া, লোকমুখে ওর নামে যেসব কথা। আরশাদ হাত তুলে মাহিনকে থামিয়ে দিল। সে আকাশ পানে তাকিয়ে বলল, কলঙ্ক তো চাঁদেরও থাকে, তাই বলে কি মানুষ চাঁদকে ভালোবাসে না? ইফার পরিচয় এখন একটাই, সে মিসেস ইফা আরশাদ চৌধুরী। এই নামটার সামনে দাঁড়িয়ে পৃথিবীর কোনো অপবাদ টিকার ক্ষমতা রাখে না। আসি আমি, আমার প্রাণ প্রিয়া স্ত্রী আমার অপেক্ষায়। আরশাদ যখন গাড়ির ভেতরে ঢুকলো, দেখলো ইফা এক কোণে কুঁকড়ে বসে আছে। তার ঘোমটাটা একটু খসে পড়েছে, আর সেই লাল দোপাট্টার আড়ালে ইফার ফর্সা মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে আছে, ঠিক যেন একটা বৃষ্টির জলে ভেজা জবা ফুল। আরশাদ কোনো কথা না বলে হঠাৎ এক ঝটকায় ইফাকে নিজের বলিষ্ঠ পাঁজরে তুলে নিল। ইফা চমকে উঠল। তার বুকের ভেতরটা যেন সহস্র ঢাকের বাদ্যি বাজিয়ে জানান দিল যে সে কতটা সন্ত্রস্ত। সে ছটফট করে অস্ফুট স্বরে বলল, চৌধুরী সাহেব, কি করছেন? ড্রাইভার আছে তো? আরশাদ ইফার কথা শেষ হতে দিল না। সে ইফার কানের লতির খুব কাছে মুখ নামিয়ে আনলো। আরশাদের উষ্ণ নিঃশ্বাস ইফার ঘাড়ে কামিজের পাতলা আবরণ ভেদ করে এক তীব্র শিহরণ বইয়ে দিল। আরশাদ খুব নিচু এবং গম্ভীর স্বরে বলল, এখনই যদি এত ভয় পাও বাবুই পাখি, তবে রাতটা পার করবে কি করে? এখনো তো আমি কিছুই করিনি। যখন তোমাকে আমার পুরুষত্বের সবটুকু অধিকার দিয়ে ছুঁয়ে দেব, যখন আমার নিঃশ্বাস তোমার হৃৎপিণ্ডের স্পন্দন থামিয়ে দিতে চাইবে, তখন কি করবে? ইফার শরীরটা মুহূর্তে নিস্তেজ হয়ে এলো। এক অদ্ভুত অবশ অনুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই যে আরশাদ চৌধুরী, যিনি সারাদিন গাম্ভীর্যের মুখোশ পরে থাকেন, তার ভেতরটা যে এত বেশি আগ্নেয়গিরির মতো তপ্ত, তা ইফা আগে কখনো কল্পনাও করেনি। আরশাদ আবার বলল, আমি তো আজ রাতে তোমার সবটুকু ইজ্জত আমার ভালোবাসার নামে হরণ করব ইফা। তোমাকে আমার একান্ত কলঙ্কিত নারী বানিয়ে রাখবো। লোকে যাকে লজ্জা বলে, আমি তাকে আজ থেকে আমার জীবনের পবিত্রতম অধ্যায় বানাবো। ইফার মনে হলো তার পৃথিবীটা দুলছে। এই লোকটা কি চিরকালই এমন ছিল, নাকি আজ রাতটাই জাদুকরি? সে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, চৌধুরী সাহেব, আপনি বড্ড নির্লজ্জ। আগে তো এমন কথা কখনো বলেননি। তখন তো আপনি কেবল শাসনই করতেন। আরশাদ এবার ইফার চিবুকটা উঁচিয়ে ধরল। তার চোখের সেই গভীর আকর্ষণ ইফাকে মুহূর্তে ব্যাকুপ করে দিল। আরশাদ হাসলো, খুব শান্ত এক হাসি। আগে তো তুমি আমার স্ত্রী ছিলে না। আগে ছিলে কেবল একটা শাসনের অধীন পিচ্চি মেয়ে। এখন তুমি আমার অর্ধাঙ্গিনী। এখন থেকে নির্লজ্জ কথাগুলোই তোমার রাতের ঘুম কেড়ে নেবে। এগুলোই তোমার কানে মধু বর্ষণ করবে, আর তোমাকে আমার বাহুডোরে বিলীন হতে বাধ্য করবে। ইফা আর কথা বলতে পারল না। সে মুখ নিচু করে আরশাদের চওড়া বুকে নিজের ললাট রাখলো। বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো চৌধুরী ভিলার সামনে। আরশাদ গাড়ি থেকে নেমে ইফাকে কোলে তুলে নিয়ে বাড়ির অন্দরমহলে পা দিল। সবাই তাদের অপেক্ষায় ছিল। আরশাদ ইফাকে কোল থেকে নামিয়ে দিল। ওদের পিছন পিছন আরো দুটো গাড়ি থামলো। আরমান চৌধুরীর, আরিশ আর মাহিনের। মিসেস সালমা চৌধুরী ইফা আর আরশাদকে মিষ্টি মুখ করিয়ে ঘরে তুললেন। আরিশ আর মাহিন ফুল নিয়ে চলে গেল উপরের রুমে, আরশাদের রুম সাজাতে। ইফা এইটুকু বুঝতে পারল, সবটা পরিকল্পিত, শুধু সেই জানতো না। মিসেস সালমা চৌধুরী ইফাকে নিয়ে গেলেন ওনার সাথে। দাদি পিয়ারি বেগম রান্নাঘরে রান্নায় ব্যস্ত, আর দাদা তো শুরু করেছেন ঠাট্টা রসিকতা। গভীর রাত, বাইরে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে দু একটা রাত চড়া পাখির শব্দ শোনা যাচ্ছে।
ফুলসজ্জিত ঘরের ভেতর ইফা একা বসে আছে। তার চারপাশটা রজনীগন্ধার তীব্র সুবাসে ম ম করছে। সাদা চাদরের ওপর ছড়িয়ে থাকা গোলাপের পাপড়িগুলো যেন ইফার মনের মতোই থরথর করে কাঁপছে। নীলচে আলোয় তার গায়ের গয়নাগুলো চিকচিক করে উঠছে, ঠিক যেন নক্ষত্র রাজ্যে নেমে এসেছে ইফার শরীরে। ইফা বারবার শুকনো ঢোক গিলছে, গলাটা বারবার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। ঘরের বাইরে তখন মহাযুদ্ধ চলছে। আরশাদ চৌধুরীকে আটকে রাখা হয়েছে। 20,000 টাকা না দিলে বরকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, এই হলো আরিশের কড়া নির্দেশ। ইফা ভেতরে বসে সব শুনছে। তার বুকে ধুকপুকানি এখন কোনো ঘড়ির কাঁটার চেয়েও দ্রুত। আরিশ গলা চড়িয়ে বলল, টাকা দিলে বউ দেব, নয়তো নয়। চৌধুরী সাহেব, পকেট খালি করুন। আরশাদ দাঁত কিরমির করে বলল, লাথি খাবি আরিশ? পথ ছাড়। আরিশ একটু দমে গেল। বড় ভাই মানুষটা এমনিতেও রকচটা, তার উপর আজ বাসর রাত। বেশি রসিকতা করলে কপালে দুঃখ আছে। সে একটু সুর নরম করে বলল, আচ্ছা 20 না দাও, অন্তত 10 দাও। তুমিও খুশি, আমিও খুশি। আরশাদ ভ্রু কুঁচকে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে আরিশের হাতে গুজে দিল। আরিশ তাজ্জব হয়ে বলল, এটা কি? তুই 10 চেয়েছিস, আমি 10 দিয়েছি। এখন পথ ছাড়, নয়তো চড়িয়ে সিধে করব। পাশে দাঁড়িয়ে মাহিন মুখ টিপে হাসছে। আরিশ বুঝল বড় ভাইয়ের সাথে আর জেতা সম্ভব নয়। মাহিন আর আরিশ সরে দাঁড়ালো। আরশাদ দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই ইফা আঁতকে উঠল। লম্বা একটা শ্বাস নিল। আরশাদ দরজাটা বন্ধ করে দিল। আরশাদ ধীর পায়ে এগিয়ে এলো। খাটের একপাশে বসে সে ইফার ঘোমটাটা তুলে ধরল। তারপর খুব বড় মমতায় ইফার চিবুকটা উঁচু করে ধরে মন্ত্রমুগ্ধের মতো বলল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আধার ঘরে অবশেষে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমি কৃতজ্ঞ বউ। ইফা কথা বলতে চাইল, কিন্তু তার স্বর ভঙ্গ হলো। সে শুধু বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল। আরশাদ পরম আবেশে ইফার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক দীর্ঘ উষ্ণ স্পর্শ। ইফা চোখ বুজে ফেলল। তার মনে হলো সে কোন এক অজানা শূন্যতায় ভেসে যাচ্ছে। আরশাদ ফিসফিস করে বলল, বউ, আজ থেকে তোমার সবটুকু আমার। এই যে তোমার ভয়, এই যে তোমার লজ্জা, সবকিছুই এখন আমার অধিকারে। বিশ্বাস করো আমায়? ইফা কাঁপা কাঁপা স্বরে শুধু বলতে পারল, ভালোবাসেন আমায়? আরশাদ হাসল। সে হাসিতে এক অদ্ভুত আভিজাত্য ছিল। সে বলল, ভালোবাসার প্রমাণ কি মুখে হয় রে পাগলি? প্রমাণ হয় প্রতিটি নিঃশ্বাসে। তবে কথা দিন, আজ থেকে সিগারেট ছোবেন না। আরশাদ ইফার চোখের মনি দুটো খুঁটিয়ে দেখল। তারপর খুব কাছে মুখ নিয়ে এসে বলল, ঠিক আছে, সিগারেট খাওয়া যেহেতু নিষিদ্ধ, তবে আজ থেকে তোমাকেই না হয় নেশা হিসেবে গ্রহণ করলাম। কোনো আপত্তি নেই তো? ইফা কিছু বলার আগে আরশাদ ঝুঁকে পড়ল। তার ঠোঁটের তপ্ত ছোঁয়া ইফার ঠোঁটে মিশে যেতেই ইফার পৃথিবীটা দুলতে লাগলো। আরশাদের চুলের ভাঁজে ইফার আঙুলগুলো অজান্তেই ঢুকে পড়ল। আরশাদ আলতো করে ইফার নাকে কামড় বসিয়ে দিয়ে বলল, আমি কিন্তু খুব লোভী মানুষ ইফা। আমার একটা ছোট্ট ঘর চাই, আর সেই ঘরে তোমার মতো একটা গুলুমুলু বেবি চাই। ঘরের ভেতর রজনীগন্ধার ঘ্রাণটা এখন আর শুধু ঘ্রাণ নয়, ওটা যেন একটা নেশায় পরিণত হয়েছে। নীল আলোয় ইফার গায়ের গয়নাগুলো যখন একে একে খুলছিল, তখন সেগুলো ঝনঝন শব্দ থেমে গেল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কেবল আরশাদের ভারী নিঃশ্বাস আর ইফার হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতির শব্দ শোনা যাচ্ছে। আরশাদ যখন ইফার শাড়ির আবরণটি সরিয়ে দিল, তখন শীতের রাতে ইফার শরীর থেকে আগুনের মতো তাপ বেরোচ্ছিল। ইফা নিজেকে গুটিয়ে নিতে চাইল, কিন্তু আরশাদের বলিষ্ঠ বাহু তাকে অমোঘ টানে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। আরশাদের গায়ের লোমশ বুক আর ইফার নরম শরীরের ঘর্ষণে এক তীব্র শিহরণ বয়ে গেল। ইফার মনে হলো তার হাড় মাস সব যেন গলতে শুরু করেছে। আরশাদ ইফার নগ্ন পেটে মুখ নামিয়ে আনলো। ইফা সারা শরীর তড়িৎ প্রবাহের মতো কেঁপে উঠল। সে আরশাদের মাথার চুলগুলো খামচে ধরল। আরশাদের ঠোঁট যখন ইফার নাভি অতিক্রম করে আরো গভীরে নামলো, ইফা যন্ত্রণায় নাকি সুখে তা বুঝতে পারল না। শুধু একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। সে বিছানার চাদরটা দুহাতে মুচড়ে ধরল।
আরশাদ এবার ইফার উপরে ঝুঁকে এলো। তার চোখে তখন আদিম তৃষ্ণা। সে খুব নিচু গলায় বলল, তাকাও আমার দিকে বাবুই পাখি। আজ আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দেব, আবার নতুন করে জন্ম দেব আমার ভেতর। ইফা চোখ মেলে তাকালো। আরশাদের ঘামে ভেজা ললাট আর উন্মাদ দৃষ্টি দেখে তার ভেতরটা থরথর করে কাঁপছে। আরশাদ যখন ইফার শরীরের শেষটুকু নিজের অধিকারে নিল, তখন ইফার মনে হলো এক বিশাল পাহাড় তার ওপর ধসে পড়েছে। প্রথম এক তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। ইফার দু চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আরশাদের পিঠে নিজের নখ বসিয়ে দিল। আরশাদ থামল না। সে পরম মমতা ইফার ঠোঁটে ঠোঁট চেপে সেই যন্ত্রণাকে শুষে নিল। ধীরে ধীরে সেই যন্ত্রণা এক অপার্থিব সুখে রূপান্তরিত হতে লাগলো। ইফার সারা শরীর ঘামছে, কিন্তু সেই ঘাম যেন চন্দনের মতো পবিত্র। আরশাদের প্রতিটি ধাক্কায় ইফা এক নতুন জগতে প্রবেশ করছে, যেখানে কোনো লোক লজ্জা নেই, কোনো সমাজ নেই। আছে শুধু আরশাদ আর তার ভালোবাসার এক উত্তাল সমুদ্র। ঘরের প্রতিটি কোণে তখন মিলনের এক আদিম গন্ধ। আরশাদের বলিষ্ঠ শরীর আর ইফার নমনীয়তার সেই যুদ্ধে একসময় সব নিস্তব্ধ হয়ে এলো। ইফা আরশাদের বুকের ভেতর নিস্তেজ হয়ে পড়ে রইল। তার মনে হলো সে আজ কলঙ্কিত হয়নি, বরং আরশাদ চৌধুরীর পৌরুষে আজ সে পূর্ণতা পেল। নীল আলোটা তখনও মিটমিট করে জ্বলছে। বাইরে শিশির পড়া টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। আরশাদ ইফাকে নিজের বাহুডোর আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইফা বুঝতে পারল, এই জাদ্রেল মানুষটা তাকে শুধু বিয়েই করেনি, আজ তাকে চিরতরে নিজের আত্মার সাথে গেঁথে নিল। পরদিন সকালে যখন ইফার ঘুম ভাঙল, জানলার পর্দার ফাঁক গলে আসা এক চিলতে রোদ ঠিক তার চোখের উপর এসে পড়েছে। ঘরের ভেতরটা তখনও কাল রাতের রজনীগন্ধার মরা ঘ্রাণে মম করছে। ইফা নিজেকে আবিষ্কার করলো আরশাদের বলিষ্ঠ বুকের নিবিড় আশ্রয়ে। আরশাদ ঘুমের ঘোরও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, ঠিক যেমন কোনো দামি সম্পদ হারানোর ভয়ে মানুষ আগলে রাখে। ইফার শরীরে এখন কেবল একটি চাদর, যা তার রাতের নগ্নতাকে অতি কষ্টে আবৃত করে রেখেছে। চাদরের ভাঁজে ভাঁজে আরশাদের শরীরের তপ্ত ঘ্রাণ। ইফা একদৃষ্টে তাকিয়ে রইল লোকটার দিকে। তার মনে পড়ে গেল আগের জীবনে সেই ধূসর দিনগুলোর কথা, যেখানে ভালোবাসা ছিল না, ছিল কেবল অবহেলা আর গ্লানি। কিন্তু আরশাদ আরশাদ তাকে কেবল গ্রহণই করেনি, বরং তার সমস্ত ক্ষতগুলোকে নিজের পৌরুষ আর সম্মান দিয়ে সারিয়ে তুলেছে। এই মানুষটা না থাকলে ইফা হয়তো এতদিন কোনো অন্ধকার গলি অথবা পাগলাগারদে ঠাঁই পেত। আবেগের এক তীব্র ঢেউ খেলে গেল ইফার মনে। সে খুব সন্তর্পণে আরশাদের লোমশ বুকে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক অদ্ভুত প্রশান্তি। তারপর ধীরে ধীরে আরো একটু উপরে উঠে তার গালে আলতো করে চুমু খেলো। ঠিক তখনই ফট করে চোখ খুলল আরশাদ। ইফা ধরা পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে লাজে রাঙা হয়ে উঠল। সে চট করে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। আরশাদ ঘুম জাগা চোখে বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে। কাল রাতের দেওয়া সোহাগের গাঢ় চিহ্নগুলো ইফার গলার খাঁজে আর কাঁধে এখনো উজ্জ্বল হয়ে ফুটে আছে, যেন এক অজানা যুদ্ধের বিজয়ী স্বাক্ষর। ইফা হাতের আড়াল থেকে ফিসফিস করে বলল, এভাবে কি দেখছেন? তাকাবেন না। আরশাদ তার সেই চিরচেনা সোজাসাপটা গলায় বলল, তোমাকে দেখছি। দেখার জন্যই তো আজীবন পাশে রাখা। ইফা লজ্জায় কুঁকড়ে গিয়ে বলল, ওহো, তাকাবেন না, তাহলে লজ্জায় মরেই যাব। কাল তো সব দেখলেনি, আজ আবার দেখার কি আছে? আরশাদ এবার ইফার হাত দুটো সরিয়ে দিয়ে তার চিবুকটা উঁচু করলো। আরশাদের চোখের সেই নেশাতুর চাহনি ইফাকে মুহূর্তেই অবশ করে দিল। আরশাদ খুব নিচু স্বরে বলল, রোজ দেখব তোমায়, রোজ নতুন করে গভীর থেকে গভীরতম ভাবে ছুঁয়ে দেব এই শরীরের আনাচ কানাচ। এটা তোমার অভ্যাসে পরিণত করো জান, নয়তো তোমারই সমস্যা হবে। আরশাদ চৌধুরীর ভালোবাসার এই উত্তাপটুকু সহ্য করার ক্ষমতাটা বাড়িয়ে নাও। ইফা আর কথা বলতে পারল না। আরশাদের বুকে ধুকপুকানি আর তার চোখের সেই সম্মোহনী দৃষ্টি ইফাকে আবার সেই ঘোরের জগতে নিয়ে যাচ্ছিল। বাইরের রোদেলা সকালটা নতুন দিনের বার্তা দিচ্ছে। আরেশ দরজা নক করে বলল, ভাইয়া দ্রুত এসো, খালাম্মা আসছে।
ঠিক আছে, তুই যা, আমি আসছি। ইফা চোখ বড় বড় করে বলল, আম্মা এসেছে? কই, আম্মা তো কিছু বলেনি, আর ভাইয়াও তো কিছু জানায়নি আমায়। অত কিছু জানতে হবে না তোমায়। তোমার জগৎটা সামলানোর জন্য আমি আছি তো বাবুই পাখি। যাও, এখন ফ্রেশ হয়ে নাও, তোমার পর আমি যাব। ইফা মাথা নাড়িয়ে চাদরটা বুকের কাছে চেপে ধরে ধীর পায়ে বিছানা থেকে নিচে নেমে ফ্রেশ হতে চলে গেল। আরশাদ ইফার যাওয়ার পানে তাকিয়ে ফোঁস করে শ্বাস নিল। ইফার মা আসবে সে জানতো, কিন্তু এত দ্রুত আসবে এটা সে ভাবতে পারেনি। সকালটা আজ আর 10টা সকালের মতো নয়। জানলার পর্দার ফাঁক গলে আসা সোনালি রোদ ঘরের আসবাবপত্রে অদ্ভুত সব জ্যামিতিক নকশা তৈরি করেছে। আরশাদ যখন নিচে নামলো তখন তার পরনে কেবল একটা নীল রঙের ট্রাউজার, উদম গা। আরশাদের সেই প্রশস্ত ফর্সা পিঠ জুড়ে কাল রাতের নখের গভীর আঁচড়গুলো লাল হয়ে আছে, ঠিক যেন এক মহাযুদ্ধের শেষে রণক্লান্ত কোনো যোদ্ধার বিজয় তিলক। কাল রাতের উন্মাদনার প্রতিটি স্বাক্ষর তার শরীরে স্পষ্ট। সোফায় গুমোট মুখে বসে আছে নিফার মা সালেহা বেগম। আরিশ আর মাহিনকে দেখে মনে হলো তারা আকাশ থেকে পড়েছে। তাদের সেই জাদ্রেল অতি ভদ্র বড় ভাইটি যে এমন বিপর্যস্ত এবং বন্য বেশে পিঠে নখের দাগ নিয়ে মুরব্বীদের সামনে অবলীলায় চলে আসবে তা তাদের দুঃস্বপ্নও ছিল না। ইফা এখনো উপরে, আরশাদের কড়া হুকুম ডাক না দেওয়া পর্যন্ত নিচে নামা চলবে না। বেচারি হয়তো এখন দরজার ওপাশে কান পেতে আছে, আর তার চৌধুরী সাহেবের কণ্ঠস্বরের প্রতীক্ষা করছে। আরশাদ সোফায় আয়েশ করে বসলো, পায়ের উপর পা তুলে সে খুব স্বাভাবিক গলায় বলল, আসসালামু আলাইকুম আম্মা, শরীর ভালো তো? সালেহা বেগম চোখ কপালে তুলে গর্জে উঠলেন, বেয়াদব! আমার মেয়ে কোথায়? আরশাদ হালকা হাসল, আপনার মেয়ে এই বেয়াদবের ঘরেই আছে আম্মা। আমার মেয়ে তোমার ঘরে কি করে? আপা, তোর ছেলেকে শাসন কর, ও আমার সাথে ফাজলামো করছে। সালেহা বেগমের কণ্ঠস্বরে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনার সাথে ফাজলামো করব? শুনুন আম্মা, আপনার মেয়ে এই বেয়াদব ছেলের বিয়ে করা বউ, বুঝেছেন? ও এখন মিসেস আরশাদ ইফা চৌধুরী। কি? কবে হলো এই বিয়ে? আমি এই বিয়ে মানি না। আরশাদ ভ্রু কুঁচকে ওনার পানে তাকিয়ে বলল, আপনার মানা না মানার কি আছে? আপনি তো আর আমার সাথে সংসার করবেন না, সংসার তো করবে আপনার মেয়ে। আর সে নির্দ্বিধায় আমায় মেনে নিয়েছে। আমার পিঠের এচড়ে এর বড় প্রমাণ। আরো প্রমাণ লাগবে আপনার? তাহলে শুনুন, আপনার ছেলে মাহিন আমার ভাই আর বাবা বিয়ের প্রধান সাক্ষী। আমি আমার মেয়ের মুখ থেকে শুনতে চাই। অবশ্যই। মাহিনকে ইশারা করলো আরশাদ। মাহিন আর এক মুহূর্তে অপেক্ষা করলো না, সে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ইফাকে রুম হতে ডেকে আনলো। ইফা ভয়ে তটস্থ হয়ে নিচে নামলো। মা সালেহা বেগমের সামনে দাঁড়ালো ইফা। ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। আরশাদ বসা থেকে উঠে ধীর পায়ে ইফার কাছে আসে, অতঃপর ইফার কাঁধে হাত রেখে তার পাশে দাঁড়ালো। ইফার কাছে এই মুহূর্তটা পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত। যে ভালোবাসে তাকে বোঝাতে হয় না কখন কোন মুহূর্তে তাকে পাশে দরকার, বরং সে নিজেই নীরবেই বুঝে নেয়। ইফা ভরসা খুঁজে পেল আরশাদের এই স্পর্শে। তোমার সাথে আরশাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমাকে কি জোর করেছে, না স্বেচ্ছায় তুমি বিয়ে করেছ? আমরা পরস্পরকে ভালোবেসে তবেই বিয়ে করেছি আম্মা। আরশাদ হাসলো, তার বুকটা এক লহমায় শীতলতায় ভরে উঠল ইফার এইটুকু জবানবন্দিতে। সালেহা বেগম আর কথা বাড়ালেন না। তিনি বুঝলেন মেয়ে তার আরশাদের মোহমায়ায় আচ্ছন্ন। তিনি শুধু মাহিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, যা করলে ঠিক করলে না, তোমার জন্য আমার কথা খেলাফ হলো। মাহিন বলে উঠল, বেয়াদবি মাফ করবেন আম্মা, কিন্তু এই মানুষটা নিঃস্বার্থভাবে আপনার ওই পাগল মেয়েকে ভালোবেসে সুস্থ করেছে। এই যে গ্রামে এত এত টাকা পাঠাই, তা কার জন্য কখনো জানতে চেয়েছেন আপনি? চাননি, তাই আমি বলছি, শুনে রাখুন, এই আরশাদ চৌধুরীর দয়া বিনিময়ে কি তার কিছুই পাওয়ার নেই? অবশ্যই আছে। তাই আমার বোনকে আরশাদ ভাইয়ের হাতে তুলে দিয়েছি। আমি ভাই হিসেবে ঠিক, হয়তো ছেলে হিসেবে ভুল, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। দিন শেষে আমার বোনটা সুখী। দীর্ঘ কথাগুলো বলে হাঁপিয়ে উঠল মাহিন। একসাথে এত কথা বলা তার অভ্যাস নয়, কিন্তু আজ তাকে বলতে হয়েছে। আরিশ মাহিনকে পানি এনে দিল। মাহিন একটু হেসে পানির গ্লাসটা তুলে নিয়ে
পানি খেলো ঢকঢক করে। মিসেস সালমা চৌধুরী এগিয়ে এসে বলল, ওরা যদি সুখী থাকে তাতে তোর আর আমার কি? ওরা একে অপরের পরিপূরক, তাই ওদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াস না সালেহা। সালেহা বেগম আর কিছুই বললেন না। তিনি চুপচাপ ঘর থেকে বের হয়ে গেলেন। আজ ওনার পরাজয় হলো। আরশাদ এর আগেও ইফার জন্য তার দুয়ারে ভিক্ষা চাইতে এসেছিল, কিন্তু তখনও তারা না করে দিয়ে অন্য জায়গায় ইফার বিয়ে দিয়েছিল। আজ আরশাদ ছাড়বে কখনো না। সে তার ভালোবাসাকে নিজের করে নিয়েছে। গুমোট ভাবটা কাটতেই আরশাদ ইফাকে নিয়ে ঘরে ঢুকলো। ইফা ঘরে ঢুকে কোমর বাঁকিয়ে চিল্লিয়ে উঠল, চৌধুরী সাহেব, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ওইভাবে উদম গায়ে সবার সামনে গেলেন কেন? ছি, আব্বু আম্মু ভাইয়া সকলে আপনার পিঠের ওসব দেখেছে। ওনারা কি ভেবেছে আপনার কোনো ধারণা আছে? আরশাদ ইফা রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে একচিলতে হাসলো। সে বলল, ওরে আমার রঙ্গবতী বউ, এখনই গিন্নিপনা শুরু? পরে কি করবে? ইফা খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, পরে আদর করব। আরশাদ আর কাল ক্ষেপণ করলো না। সে বলল, আমি আরশাদ চৌধুরী, পরে টরে বুঝি না। আমার এখনই ভালোবাসা চাই। কাছে আয় বউ, তোকে একটু আদর সোহাগ করি। ইফা বড় বড় চোখ করে তাকাতি আরশাদ তার হাতের কনুই ধরে হ্যাসকা টানে নিজের দেহের সাথে মিশিয়ে নিল। ইফা ছটফট করে বলল, চৌধুরী সাহেব কি করছেন? ছাড়ুন বলছি। আরশাদ ফিসফিস করে বলল, ধরলামই তো না, ছাড়াবো কি? আগে তো ধরি, তারপর দেখা যাবে। ইফা কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই আরশাদ ইফার অধর জোড়ার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ইফার সারা শরীর তড়িৎ প্রবাহের মতো কেঁপে উঠল। আরশাদ চুম্বনরত অবস্থাতে ইফাকে পাজা কোলা করে বিছানার নরম গদিতে শুইয়ে দিল। তার নেশাক্ত দৃষ্টি ইফার সমস্ত স্নায়ুকে অবশ করে দিচ্ছে। আরশাদ ইফার ওড়নাটা এক টানে মেঝেতে ফেলে দিয়ে নেশাতুর গলায় বলল, ও বউ, বউ গো, শুনছ? তোমারে আমি মেলা ভালো পাই। ইফা ফিক করে হেসে উঠতে আরশাদ ইফার গলার খাঁজে মুখ ডুবিয়ে দিল। ইফার মুখ থেকে এক অস্ফুট তৃপ্তির শব্দ বেরিয়ে এলো। আরশাদের দাড়ির খোঁচা আর তপ্ত নিঃশ্বাস ইফার শরীরে এক অদ্ভুত মায়া তৈরি করলো। আরশাদ ধীরে ধীরে হারিয়ে গেল ইফা নামক সেই ভালোবাসার অতল সাগরে। ইফা বুঝতে পারল সে আজ সত্যি ভাগ্যবতী, কারণ তার জীবনে আরশাদ নামক এক বটবৃক্ষ আছে। ইফা মনে মনে বলল, মাই ডিয়ার আরশাদ, আই লাভ ইউ সো মাচ। আপনি আমার জীবনে গোলাপ হয়ে এসেছেন, যার কাটার আঘাতগুলো আজ আমার কাছে খুব প্রিয়। বাইরে তখন রোদের তেজ বাড়ছে। জীবনটা আসলে একটা অসমাপ্ত উপন্যাসের মতো, যা শেষ হয়েও কখনো শেষ হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।